আমি যত ভালো যত পারফেকশন দিয়ে বলি আমি জিরো পাবো। হাজার হাজার প্রশ্ন সেম, সেটা হচ্ছে আমার তো বেসিক ভালো না, আমি আইএলটিএস করতে চাই, আমি এখন কি করব? আনসার খুব সিম্পল। আমি সকালে ঘুম থেকে উইঠা দরজা জানালা কিছু বলতাম না, মেন কাজই হয়তো একটা লিসনিং। ওরা অবশ্য আসলে ফিল্টার করার চেষ্টা করে যে যে ভিসা টাইপ থাকে অনেক রকম, যেমন ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা বা মেডিকেল ভিসা। Assalamu alaikum, this is Mr. Bashar from Iskila Podcast and welcome to our first ever episode of Iskila Podcast. সো পডকাস্ট শুরু হওয়ার আগেই আমি কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে আমরা আমাদের এই পডকাস্টে কেরিয়ার এবং স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড কথা বলবো, সেটা আমি আগেই বলেছি। অ্যান্ড আমাদের এই পডকাস্টে আমরা কাদেরকে আনবো গেস্ট হিসাবে? তাদেরকে আনবো যারা হচ্ছে আপনার আমার মতোই মানুষ, আমাদের সাথে অ্যালাইন করে, আমাদের প্রবলেমের সাথে অ্যালাইন করে, আমাদের চ্যালেঞ্জেসগুলোর সাথে অ্যালাইন করে, যারা সেই চ্যালেঞ্জগুলো ফেস করছে, প্রবলেমগুলো ফেস করে রিকভার করেছে, সলভ করেছে, কিভাবে সলভ করেছে, কিভাবে রিকভার করেছে, আমাদের সাথে যাতে রিলেট করতে পারে, যাতে আমরা তাদের কাছ থেকে কিছু শিখতে পারি। আহ, তারা কিন্তু ওই চ্যালেঞ্জেসগুলা ফেস করে, প্রবলেমগুলো সলভ করে সেই পর্যায়ে গিয়েছে। সো আমরাও তাদের দেখানো পথে আগাবো এবং তাদের যেই প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমস অ্যান্ড চ্যালেঞ্জেস বিষয়ে আমরা অ্যাওয়ার থাকতে পারবো, আমরা আগে থেকেই সলভ করে ফেলতে পারবো, আমরা আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে থাকতে পারবো। আমি বিশ্বাস করি ভুল থেকে শিক্ষা লাভ করা যায়। সো তারা যে ভুলগুলো করেছে আমরা সেই ভুলগুলো করব না, করার চেষ্টা করব না। অ্যান্ড তারা যে চ্যালেঞ্জেসগুলো ফেস করেছে আমরা সেই চ্যালেঞ্জেসগুলো রিকভার করতে পারবো আগে থেকেই। আমাদের কেরিয়ারটা যেন আরও ফাস্টার হয়, আরও স্মুথলি আমরা আগে যেতে পারি। সো সেই জন্য আমাদের তাদের কাছ থেকে সেই ইনফরমেশনগুলো জানা জরুরি এবং তারা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবে যেটা আমাদের কেরিয়ার অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই উপকারী হবে। সো আমাদের আজকের গেস্ট হচ্ছে সজীব মেহেদী, যে কারেন্টলি ইউএসএতে স্টাডি করছে আইটি নিয়ে অ্যান্ড অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট করেছে। বাট সে কিন্তু এরকম না, আধ্যাত্মিক লেভেলের কেউ না। সে আমাদেরই একজন, সে আমাদের মধ্য থেকে একজন। সে আমাদের চেয়ে কীভাবে আগালো সেই গল্পটাই শুনবো। সো লেটস গেট স্টার্টেড। প্রথম থেকেই শুরু করি। মানে তুই আমেরিকা কেমনে কেমনে গেলি? ইউএসএ আসার আসলে আমার প্ল্যান, মানে গো মেইন প্ল্যান ছিল না। প্ল্যান ছিল উম, কানাডা আসার, কিন্তু প্রসেসটা হয়ে গেছে। আর যাই হোক, কিন্তু স্টুডেন্ট হিসেবে যারা, যদি যদি কেউ কোনো অডিয়েন্স থাকে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হবে বা বিদেশে পড়াশোনা করার জন্য যাইতে ইচ্ছুক, সে কিভাবে শুরু করতে পারে, এটা হচ্ছে এই এইচএসসি তে থাকা অবস্থায় শুরু করলে ভালো। কিন্তু আমি এইচএসসি তে থাকা অবস্থায় শুরু করি নাই, বা ওই সময় মানে আমার ইচ্ছেও ছিল না। যাই হোক, এইচএসসি থেকে শুরু করলে ভালো। যদি একদিকে ফোকাস হওয়া যায় তাহলে ভালো। যদি এরকম হয় যে আমি পাবলিকে অ্যাপ্লিকেশন করব, করার পরে যদি না হয় তাইলে বিদেশে, এরকম করলে একটু সময় হয়তো বেশি লাগতে পারে, এরকমও করতে পারে, সমস্যা নাই। যদি যদি প্ল্যান থাকে, প্ল্যান অনুযায়ী দেখা গেছে কাজ করা যায়। মানে দেখা ফোকাস গেছে যখন একদিকে রাখা উচিত আর কি। ফোকাসটা না, ফোকাস, দেখা গেছে মানুষ তো হয়তো অনেকে এরকম ইচ্ছা থাকে যে আমি বাংলাদেশে থাকতে চাই, কিন্তু বাংলাদেশে যদি ভালো কিছু না হয় তাইলে আমি বিদেশে তাহলে আমি যাব, তাইলে এভাবে মানে আগানো যাবো উচিত, না। প্ল্যান এ প্ল্যান বি, এটা কাজ না বি, করলে। এরকম এরকম কিন্তু এইচএসসি থেকে কাজ শুরু করা যায়। কিভাবে? যদি যদি আহ ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যায় তাইলে ইংলিশের উপরে ভালো একটু জোর দিলে, কারণ এইচএসসি তো আমরা ইংলিশ পড়ি, আমরা স্কুল লেভেল থেকে ইংলিশ পড়তেছি, কিন্তু আমরা সিরিয়াস হই না বিষয়টা নিয়ে। তো এইচএসসি তো যেহেতু ইংলিশ আছে, তো ওই সেম ইংলিশ, সেম ইংলিশ, ঠিক আছে, একটু খালি আমরা একটু ওইটা মাথায় রাখতে হবে যে আমি এইচএসসি কমপ্লিট করার পরে আমি এখানে ট্রাই করব, এখানে যদি না হয় তাহলে আমি বিদেশে আমি যাব। আবার অনেকে এরকম থাকতে পারে যে আমি এইচএসসি পরেও আমি কোনো জায়গায় ট্রাই করবো না, আমি বাইরে যাব বা আমি বাইরের জন্য অ্যাপ্লাই করবো, তাহলে তার হিসেবে তাহলে আরেকটু সহজ। কিন্তু মেইন ফোকাস হচ্ছে ইংলিশ, কারণ যদি ইংলিশ স্পিকিং কান্ট্রি হয়, আর যদি দেশ হয় বা জার্মানি অথবা অন্য অন্য দেশ, তাহলে তো ওটা তো আলাদা হিসাব, ওইটার সাথে আর ইংলিশের কোনো সম্পর্ক নাই।
কিন্তু ইংলিশ আবার ভালো হইলে কিন্তু এটাও প্লাস পয়েন্ট, কারণ ইংলিশ আমার সবারই জানতে হয় টেকনোলজি জানার ক্ষেত্রে বা সবকিছুর ক্ষেত্রে। আচ্ছা, ওইটা এখন ইংলিশ জানতে হইব, তাহলে ইংলিশটা আমরা আমরা ডেভেলপ করতে পারি কিভাবে, মানে ইফিশিয়েন্ট ওয়েতে। অনেকের অনেক রাস্তা আছে, কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে ইংলিশের একটা এনভায়রনমেন্ট তৈরি করা। কারণ আমরা কিন্তু পরিবেশ থেকে এখন ইংলিশ এনভায়রনমেন্টে এনভায়রনমেন্ট তৈরি করা হুইচ ইজ টাফ ইন বাংলাদেশ, আমাদের ক্ষেত্রে না, অনেক টাফ। no, 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 no. ঠিক আছে, টাফ, কিন্তু আমি বলতেছি না যে একদম সব মানুষকে ইংলিশ বানাইতে হবে এরকম না। আমি আমি এনভায়রনমেন্ট বলতে কোনটা বুঝাইছি, এটা হচ্ছে আমরা ইংলিশ যখন শিখি আমরা ভুলটা কি করি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে ইংলিশ পড়ি, মানে মুখস্থ। মানে পড়ি, না না মুখস্থ না, অনেকে বুঝেও পড়ি, কিন্তু হুম। পড়ি খালি পড়ি। আচ্ছা। কিন্তু ইংলিশ, আমরা যদি বিদেশের জন্য যাই, ইংলিশ তো ইংলিশের কয়েকটা পার্ট আছে। যেমন পড়া, পড়া ইংলিশ, আমরা নিউজ পেপার পড়তে পারি, আর্টিকেল পড়ি আমরা ডেইলি, কিন্তু আমরা যারা ফেসবুক ইউজ করি বা ইন্টারনেট ইউজ করি, আমরা কিন্তু বিভিন্ন জিনিস পড়ি। এটা হচ্ছে একটা মোড, মানে ইংলিশ শিখার আমরা শিখতেছি। আরেকটা মোড হচ্ছে যেমন আমরা শুনি, যেমন ইউটিউব ভিডিও দেখি, মুভি দেখি বা এটা সেটা অনেক কিছু। হুম, আমরা যেটা, আমরা কিন্তু পড়ি আবার মুভিও দেখি, কিন্তু একটা জিনিস করি না, সেটা হচ্ছে আমরা বলি না। হ্যাঁ, স্পিকিং বা বলি না, এটা সুযোগও নাই বাংলাদেশে, যে অনেক সুযোগ সুযোগ নাই, আছে এটা আবার অনেক করার, সময় আমরা চেষ্টা করলেও পারি না, ঠিক আছে? হয়তো পারি না। না না। সুযোগটা আমরা খুঁজতে চাইতেছি, ঠিক আছে? হুম, দেখা গেছে যে হুম, মানুষের কাছে লজ্জা পারে, সো সেই ক্ষেত্রে আমরা বলি না। And না। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের একটা ওই যে অভ্যাস যেটা থাকে, আমরা বাংলা সবসময় কথা বলতে স্বাচ্ছন্দ্য করি। দেখা যাচ্ছে যে তুই আমি দুইজনেই ইংলিশ জানি, ইংলিশ স্পিকিং করতে পারি, সবই ঠিক আছে। আর আমরা অনেক সময় এরকমও হয়েছে আমার, যে এক ফ্রেন্ডের সাথে আমি ইয়ে করছি, এ, মানে টিম আপ হয়েছি যে আমরা দুইজন কথাবার্তা বলবো, ঠিক আছে, একটু প্র্যাকটিস করব। তো সেই ক্ষেত্র হয়ে উঠতেছে না, কারণ হচ্ছে যে আহ, অভ্যাসগত সমস্যা। আমরা অভ্যাসগতভাবে ওইভাবে কথা বলি, আরে তুই তো আমার ফ্রেন্ড, তোর সাথে আবার ইংলিশে কি কথা বলবো আমি। সো এরকম অনেক বিষয় চলে আসে। তারপরও হুম, আমাদেরকে হচ্ছে একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিতে হয় আর কি, শিখার জন্য, যাতে হচ্ছে আমরা ফ্লুয়েন্টলি বলতে পারি। দেখা গেছে যে ফ্লুয়েন্টলি আমি শুনতে পারতেছি, বুঝতে পারতেছি, সবই ঠিক আছে, বাট জাস্ট প্র্যাকটিসের কারণে আমি ওই যে জড়তাটা থেকে যায়, আমি বলতে পারতেছি না, ওয়ার্ডগুলো ঠিক মতো আসতেছে না, ঠিক আছে? দেখা গেছে যে আবার অভ্যাস না থাকার কারণে আমি লজ্জাও পাচ্ছি মাঝে মাঝে। সো এটাই আর কি। তো সেম সেম জিনিস আমার সাথে হয়েছে, কারণ আমার কেউ নাই কারোর সাথে কথা বলার, বা থাকলেও সময় হয় না, বা সময় হইলেও আনকমফোর্টেবল ফিল করি বা এটা সেটা। কিন্তু আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমি ডেইলি যে কাজটা করতাম এটা আমি ইংলিশে মনে মনে বলতাম। যেমন উই আর রেকর্ডিং আ পডকাস্ট নাও, রাইট? সো এটা আমি মনে মনে চিন্তা করতাম। তারপরে আমি আহ, যেমন গোসল করতে যেতাম, মানে গোসল করার ওটা চিন্তা করতাম আমি, কি মানে ওইগুলা মনে মনে আই বলতাম, আই ক্যান কারোর সাথে রিলেট। না। মানে আমি তুই হয়তো জানো, আমি ভয়েজারে আসার আগেই ইংলিশ নিয়ে একটু ঘাটাঘাটি করতাম। আর ভয়েজারে আসার মেন কারণই হচ্ছে আমার ইংলিশে ইন্টারেস্টেড থাকা, ঠিক আছে? আমার কাকা হচ্ছে, না, ওটা তো হ্যাঁ, সবারই, আমি বলি, যারা যারা হুম, যারা যারা ইংলিশ ভার্সন বা সম্পর্কে বা ইংলিশ ইমপ্রুভ করতে চায়, তারাই তো ওই 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 ওইটা মানে চয়েস করছে। না না, অনেক তো সময় হয় ওটার যে মধ্যে কি হয়েছিল? ফ্যামিলির চাপে পড়ে অনেকে ভর্তি হয়েছে না ভয়েজারে, হয়। হ্যাঁ, হ্যাঁ, ওটা ঠিক আছে। আমি যেটা বলতেছিলাম যে তোর আমার কাকা হচ্ছে ইংলিশ লেকচারার ছিল, এখনো আছে। তো ওনার বাসায় আমি ছিলাম। তো সেই ক্ষেত্রে আমার চারিপাশে হচ্ছে ইংলিশ বই ছিল। তো আমার ওইখান থেকে একটা ইন্টারেস্ট, যে এই বইগুলো আছে, আমি একটু পড়াশোনা করি, যদিও পড়াশোনা অত বেশি করি নাই। ওই সাইফোর্সের কিছু হুম, বই ছিল, তারপর আইএলসের কিছু বই ছিল, তারপর কাকা বিভিন্ন রকমের স্পিকিং বই রাখতো। এফএম মেথডে কাকা জব করতো। এখন হয়তো অতটা পপুলার না, একসময় পপুলার ছিল এফএম মেথড। সো এই বইগুলা হচ্ছে আমি টুকটাক চেষ্টা করতাম, ওয়ার্ড মিনিংগুলো তো জানতাম,
তো আমি দেখা গেছে যে এরকম হয়েছে, একটা সেন্টেন্স আমি ট্রান্সলেট করতে নিজে নিজে, আমি কাউকে জিজ্ঞেস করিনি, ঠিক আছে? ট্রান্সলেট করতে আমার 1 সপ্তাহ সময় গেছে। আই ক্যান, আমি পারি, আমি পারি তাইলে আমি মানে আই, তাহলে পারির ইংলিশ কি? ঠিক আছে। সো এইগুলা চিন্তা করতে করতে দেখা গেছে যে আমার একটা সেন্টেন্স বানাইতে 1 সপ্তাহ সময় লেগে গেছে। তো চলতে ফিরতে এইভাবে ইয়া করে আর কি ইন্টারেস্ট। তারপরে আমি যখন ভয়েজার আসছি তখন পড়তে পড়তে একটা হয়ে গেছে কি, আয়ত্তে চলে আসছে, ঠিক আছে। আর ভোকাবুলারি জানলে, সব কিছু জানলে এমনিতে হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ এটা কোনো কিছুই না, এটা একটা ভাষা, ঠিক আছে। মাইন্ডসেটটা যদি আমরা ওইভাবে ঠিক করতে পারি, তাহলে এটা একদম পানির মতো সোজা। আমরা যেমন বাংলা গ্রামার জানি না, কিচ্ছু জানি না। আমি ইংলিশ গ্রামার অনেক উইক, ইভেন আমাদের সবাই হয়তো উইক ছিল, ঠিক আছে। বাট আমাদের স্পিকিং কিন্তু অনেক ভালো ছিল। যেমন মেহেদি দেখা গেছে যে 24 ঘন্টার মধ্যে 18, মানে ঘুম ছাড়া সব সময় মোহাম্মদের সাথে কথা বলতেছে ইয়েতে, ইংলিশে, ঠিক আছে। মোহাম্মদ ছিল হচ্ছে আমাদের তখন একটা কিন্তু ফ্রেন্ড। তখন কিন্তু তখন কিন্তু তখন কিন্তু আমি ইংলিশ মানে স্পিকিং মানে কিছুই পারি না, মানে ভুল হইতো, মানে প্রত্যেকটা সেন্টেন্সে ভুল হইতো মোটামুটি। কিন্তু আমি মানে প্র্যাকটিস করতাম, চেষ্টা চালাতাম। কিন্তু যেহেতু আমাদের তখন ইন্টারনেট অ্যাক্সেস ছিল না, আমরা মানে কিছু করতে পারতাম না, ওটা কারেকশন করার কোনো সুযোগ ছিল না। কিন্তু আমি তখন থেকেই প্র্যাকটিস মানে করতাম। কিন্তু আমার ওই জিনিসটা কি কেন হয়েছে, কারণ আমার মানে একটা জিনিস খালি মনে হতো যে আমি মানে আগ্রহ ছিল। আমার জন্য খুব, না না, আমার জন্য খুব হার্ড, কারণ আমি ইংলিশে আমি সবসময় উইক ছিলাম। মানে যখন আমি বয়জারে আসার আগে যে স্কুলে পড়তাম, ওইখানে ইংলিশ মনে হতো যে মানে ম্যাথ, মানে অঙ্কের থেকে কঠিন। মানে অঙ্কও কঠিন এরকম না, আমি বলতেছি না যে অঙ্ক একদম অনেক কঠিন, কিছুই কঠিন না, কিন্তু কঠিন করে রাখা হইতো। কারণ কারণ কি, কারণ হচ্ছে আমরা সবাই জানি যে কঠিন, আমরা কিছু একটা জিনিস কঠিন মনে হইলে আমরা একটা এক্সট্রা প্রাইভেট টিউশন হতে করব, বা এরকম একটা ইয়ার আমাদের জন্য একটা আমাদেরকে প্রেশার নেই কঠিন আমরা করে। সাবকনসিয়াসলি হুম। তো নিজেকে। আমাদেরকে না 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 আমাদেরকে কঠিন করে রাখা হইতো। মানে ভয় আমরা থাকতো একটা। আমার হুম। না না না, ভয় থাকতো না। আমি এই বিষয়টা আমি একদম সুন্দর করে বলি। হুম। মানে বিষয়টা হচ্ছে, বিষয়টাকে কঠিন করে রাখা হইতো কারণ ওই ওই স্কুলের টিচাররা যেন পরে প্রাইভেট পড়াইতে পারে। মানে বিষয়টা এরকম। এটা আমি বইলা দিলাম, এটা এটা সবাই জানে, কিন্তু অনেক সময় ওই ওই সময় ওই সময় ওরকম ছিল যে আমার এখনো মনে আছে, আমি যখন ক্লাস 6 থেকে তো মূলত ইংলিশের যে মেন গুলো শেখা হয়, ক্লাস 6 থেকে শুরু হয়। হ্যাঁ, আমরা এটা জানি। কিন্তু ক্লাস 6 এর ফার্স্ট মানে প্রথম ক্লাসে যদি কেউ ন্যারেশন বা ওই ওই সব দিয়ে শুরু ট্যাগ করে, ট্যাগ কোশ্চেন নারেশন। ইয়া। ওইসব দিয়ে যদি শুরু করে, হ্যাঁ, হুম। তাহলে কিন্তু তোর ভিতরে মনে হয় যে আরে অনেক কঠিন, অনেক একটা কঠিন বিষয়। যখন কঠিন বিষয় মনে মনে হয়, তখন কিন্তু আমাদের মানে একটা ফিল হয় যে না, আমি তো এইভাবে পারবো না, আমার একটা মানে টিউশন করাতে হবে বা একটা প্রাইভেট পড়তে হবে। তো বিষয়টা এরকম। কিন্তু তারপরে আমি ওই সময় চেষ্টা করছি যে, কিন্তু মোটামুটি ছিলাম তখন। কিন্তু বয়েজেরা আসার আগে একটু সুযোগ সুবিধা বেশি পাওয়ার কারণে, কারণ ইংলিশ ভার্সন, তারপরে যেহেতু মোহাম্মদ আমাদের ক্লাসমেট ছিল, সে ইংলিশ সাথে কথা বলতে ইংলিশ মানে সে তার আরবি জানতো। কমিউনিকেশন মিডিয়াম ছিল। হুম। তো ইংলিশ ছিল। তো ওই সময় সুযোগটা পাইছি। কিন্তু তারপরও তার তখন আমার মনে হয় যে যখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু এসএসসির পরে আবার একটা গ্যাপ হয়, কারণ তখন আবার ইন্টারমিডিয়েটে যখন উঠি, তখন আর আর স্পিকিং ধরেই হয় নাই, বা ওভারঅল ইংলিশ কোনো প্র্যাকটিস হয় নাই। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস হয় নাই আর কি। হুম। অন্য সবকিছু প্র্যাকটিস হয়েছে, ইংলিশ ভাষার কমিউনিকেশন বা এইসব প্র্যাকটিস হয় নাই। তো কেউ যদি এইচএসসি ফার্স্ট ইয়ার বলবো না, মানে ফাইনালস এর বা এইচএসসি এর ইংলিশ যদি ভালোভাবে প্র্যাকটিস করে, মোটামুটি তার গ্রামার যেই যতটুক জানা দরকার, বেসিক টেন্স আর অন্যান্য বাকি যে বিষয়গুলো জানা দরকার, তার মোটামুটি ওকে, তার আর কিছু জানা দরকার নাই। জাস্ট এইচএসসি এর পরে যদি আইএলটিএস এর প্রিপারেশন নেয় বা যে কোনো কিছু প্রিপারেশন নেয়, তাহলে তার জন্য সহজ হয়ে যায়। আমি কিন্তু আইএলটিএস এর প্রিপারেশন মানে নিজে নিজে নিয়েছি, কোনো মানে কোনো কোচিং সেন্টার না। আর যেহেতু ইন্টারনেট আছে,
ইউটিউবে হাজার হাজার, ইভেন বাংলাদেশের, আমি বলতে পারি যে টপ টপ মানে বাংলাদেশের টপ আইএলস কোচিং সেন্টার থেকে ভালো ক্লাস আছে। হুম, হুম, ট্রু। ইউটিউবে। এবং এবং বই, মানে ওই ক্লাসে যেভাবে সেম ভাবে ওই বই, কারণ আইএলস এর বই তো সেম। কেমব্রিজ কেমব্রিজের বই, ফাইভ, এখন যদি কেউ প্র্যাকটিস করে তাহলে 5 থেকে করবে, তাহলে 5, 6 ওই লেসন শুধু মানে অডিও লিসনিং থেকে শুরু করে এ টু জি আছে। জাস্ট টাইমটা দিয়ে দিতে হয়, নিজে বুঝার পরে টাইমটা দিতে হয়, এটাই। আর যদি কারো যদি ওই এইচএসসি লেভেল থেকে ওই বিষয়টাকে প্র্যাকটিস করতে করতে ওই অবস্থায় নিয়ে যায় যে তার আর কোনো সমস্যা হয় না, তাইলে নিজে নিজে সম্ভব সবকিছু। আর হয়তো কোচিং সেন্টারে যাওয়া লাগতে পারে যদি মক টেস্ট দিতে চায় অথবা টেস্ট দিতে চায়, বা যদি কনফিডেন্স ফিল না করে, যদি এফোর্ড করতে পারে, গেলে সমস্যা নেই। এরকম না যে আমি বলতেছি যে যাওয়া দরকার নেই, গেলে সমস্যা নেই, এটা যার যার ইচ্ছা। যার অনেকে আছে কোন স্ট্রাকচারের ভিতরে না থাকলে পড়াশোনা করতে মন চায় না, বা ওই ইচ্ছা আমি ইচ্ছাই হচ্ছে মেন, বা অনেকের এটা হয় না, তো ওই ওদের যাদের হয় না তারা গেলে অসুবিধা নেই, যাদের অ্যাক্সেস আছে আর কি। আচ্ছা, আর এই হচ্ছে বিষয়। একটা জিনিস আমি ইয়ে করি, মানে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আহ, এই যে প্রাইভেট টিউশনের কথাটা বলছিলি হুম তুই, হুম সেটা হচ্ছে যে হুম। আমি বলি, হ্যাঁ। এটা 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 সবাই জানে, যারা গ্রামের না, স্কুলে আমি বলি, পড়াশোনা করে, এটা আচ্ছা, এটা প্রাইভেট টিউশনের এটা কথা সবাই জানে। যেটা বললি সেটা হচ্ছে অনেক সময় দেখা গেছে যে সেই টিচারই জানে না যে এই ইংলিশটা, এই যে একটা ভয় ভীতির যে একটা বিষয় করে রাখছে, সে নিজেই আসলে ভয়ে থাকে। ঠিক আছে, অনেক সময় দেখা গেছে যে ইংলিশটা যে এত সহজ, সেই টিচার নিজেই জানে না যে ইংলিশটা এত সহজ বা এটা একটা ভাষা। সেও কিন্তু ওই যে গলাধকরণ করে করে হয়তো পাশ করছে, গ্রাজুয়েশন কমপ্লিট করছে, এখন শিক্ষকতা করতেছে। ঠিক আছে, so সেটাই আবার সে তার স্টুডেন্টকে ডেলিভার করতেছে। ঠিক আছে, তো সবাই সবাই আবার এরকম না, হ্যাঁ, অনেকে আমি আমি আছে আমি ক্লিয়ার হেল্পফুল। করতেছি। অনেক অনেক কিন্তু আছে, কিন্তু যেমন তুই কিন্তু এই যে ম্যাথের কথা যেটা বললি, ম্যাথের ক্ষেত্রে আমি খুব কমে দেখছি এরকম যে হয়তো ইয়ে প্রাইভেটের ক্ষেত্রে ইয়ে করতেছে। ম্যাথের ক্ষেত্রে জিনিসটা একদম ক্লিয়ার, কারণ রেজাল্টে কি আসবে মানে বুঝাইতে হবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাথে তো জিনিসটা যেমন, ম্যাথে একটু কঠিন হয়ে যায়, কারণ তোর যদি ম্যাথ হয়, আনসার যদি হয়, তাহলে কিন্তু ম্যাথ কাটতে পারে না, বা হুম, কাটলেও এটা এটা ইজি ফাইন্ড আউট করা। কিন্তু ইংলিশের ক্ষেত্রে একটু টাফ, কারণ ইংলিশে তো হাজার হাজার আহ, মানে রাইটিং, হ্যাঁ, আমরা তো লেখি, তো গ্রামার গ্রামার এটা। থাকে, গ্রামারের অনেক রুলস থাকে। ঠিক আছে। আর আমরা ইংলিশ লেখার ক্ষেত্রে ইংলিশ ইংলিশ কিন্তু আমরা ভুল করি, আমরা কিন্তু ভুল করি, কারণ আসলে আমরা তো আসলে এটা ওটা তো ভুল না, এটা মানে ভুল যেটাই করি আমরা গ্রামাটিক্যাল ভুল করি, আমরা বাংলা বলতে গেলেও তো ভুল করি, তাই না? আমরা হ্যাঁ হ্যাঁ, অনেক ভুল অনেক ভুল, ভুল করি। তো এগুলো আসলে ওইটাই ভুল না, সুযোগ এটা নেয়। হচ্ছে জাস্ট উই আর এক্সপ্রেসিং আওয়ার, মানে মনের ভাব প্রকাশ করতেছে আর কি। সো আর আরেকটা যেটা বলতেছিলাম যে হ্যাঁ, কিছু কিছু টিচার আছে অনেক ভালো, যেমন আমি আমার লাইফে এই যে ইংলিশ বলেন, ইংলিশ বল বা তোর ইয়ে বল, কি যেন, ম্যাথ বল, দুইটাই ভালো টিচার পাইছি। ম্যাথ তো আমার হচ্ছে ক্লাস 10 পর্যন্ত তেমন কিছুই মনে হয় নাই, কঠিন কিছুই মনে হয় নাই। ইংলিশটা একটু হালকা কঠিন ছিল, তারপরও আমার সেরকম কঠিন লাগে নাই। আমার হচ্ছে গ্রামারটা কঠিন লাগতো, কিন্তু ওই যে ফার্স্ট পেপার যেটা ছিল ওইগুলো আমি এমনিতেই দিতাম, আর কিছু বানায় টানায় দিতাম। আমি কখনো ইংলিশ এসে প্যারাগ্রাফ কিছুই মুখস্থ করিনি। তো এটা হচ্ছে তোর ও, যে টিচারের কথা যেটা বললাম, আমি ক্লাস 8-এ একটা টিচার পাইছিলাম, তার নাম হচ্ছে বেলাল, বেলাল স্যার। তো উনি আসার পরে আমার কাছে এই যে ট্যাগ কোশ্চেন ন্যারেশন, এর আগে হচ্ছে অনেক কঠিন লাগতো। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তো এগুলা হচ্ছে আমি এ, অনেক ভয় পাইতাম। আসলেই তুই যেটা প্রথম বলছিলি যে অনেক ভয় পাইতাম, পরে উনি আসার পরে এমনভাবে বুঝাইলো মনে হলো পানি। ঠিক আছে, আমার বলে ন্যারেশনের চেয়ে পানি জিনিস আর অন্য কিছু নাই, মানে এরকম না, মনে হয়েছে। তো এই হচ্ছে ব্যাপারটা আর কি। সো অনেক এটা হচ্ছে টিচারের উপর ডিপেন্ড করে। আর যেটা বললাম যে কিছু টিচার জানেই না যে আসলে এই জিনিসটা এত সহজভাবে করা যায়। ঠিক আছে, আবার কিছু কিছু টিচার আছে যে ম্যাথ এত ভালোভাবে পড়ায়, আর
অনেকগুলা ওয়ে সে নিজেই বের করে দেয়। একটা ম্যাথ এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়, এবার তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই করো। সো এভাবেও হয়। আর আইএলসের ব্যাপারটা যেটা বললাম আমি প্রথমেই, যে মাইন্ডসেটের ব্যাপার। আমি জাস্ট যদি মাইন্ডসেট করে যে আমি মনের ভাব প্রকাশ করব, আর সব কিছু এমনিতেই হয়ে যায়। আর আমার জানা মতে যাদের একটু বেসিক ভালো আছে ইংলিশে, বা ভোকাবুলারি ভালো আছে, ভুল তো হবে, ভুল এটা ভাষা, যেটা বললাম বাংলা ভাষায় আমরা কথা বলি, সেখানেও গ্রামাটিক্যাল ভুল হয় আমাদের। তুই হয়তো রিলেট করতে পারবি, মানে আমাদের সবচেয়ে কঠিন সাবজেক্টই হচ্ছে বাংলা ব্যাকরণ, নাকি? তাই না? আমার কাছে এটা লাগে, সবচেয়ে কঠিন হুম। সাবজেক্ট হচ্ছে বাংলা ব্যাকরণ। সো এই যে সবচেয়ে কঠিন কেন, এটা তো আমার মাতৃভাষা। তো আমরা কিন্তু বাংলা ব্যাকরণ মাইন না, আমরা বাংলা বলি না, তাই না? সো ইংলিশটাও ঠিক সেম ভাবে আমি জাস্ট এক্সপ্রেস করতে পারলে হয়েছে। সো এখানে ফিয়ার বা ভয়ের কোনো কারণ নেই, আই থিঙ্ক। আরেকটা বিষয়, আইএলস এর আইএলস অথবা বা আমি আইএলস করছি, তো ওইটা আমি বলতে পারি আইএলস এর মানে প্র্যাকটিসটা এটা হচ্ছে কনসিস্টেন্সি হচ্ছে মেইন। কারণ এটা এরকম একটা জিনিস, মানে আইএলস এর আনসার কঠিন না, কিন্তু টাইম ম্যানেজমেন্টটা কঠিন। মানে বিষয়টা হচ্ছে, আমি যদি তোরে বলি যে একটা কাজ করতে হবে সারাদিনে, মানে সারাদিনের কাজটা তোর 1 ঘন্টায় করতে হবে, কাজটা বড় মানে ফ্যাক্ট না, কিন্তু ওই সময়টার ভিতরে করাটা ফ্যাক্ট। তো আইএলস বা এইসব কম্পিটিটিভ মানে স্কিল রিলেটেড এক্সাম গুলোর মেন জিনিসই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আইএলস এর ক্ষেত্রেও সেম। তো টাইমের ভিতরে সবটা আনসার করতে হয় সুন্দরভাবে। তো এই কারণে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হয়। আইএলস এর যে প্রিপারেশন নেবে যেমন আমার কথা বলি, আমি যখন আইএলস প্র্যাকটিস করি লিসেনিং, আমি লিসেনিং প্র্যাকটিস ডেইলি করি, করতে 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 40টার ভিতরে 31টা 32টা বা হাইস্ট 35টা এরকম হয়। তো আমি যে কোনো একটা কারণে প্রায় 3-4 দিন বা 1 সপ্তাহ প্র্যাকটিস করতে পারি না। আ- তারপরে আবার যেদিন পরীক্ষা দিচ্ছে একটা, স্কোর নামছে 25-26। ঠিক আছে, তো সেম, তো সেম জিনিস। কারণ আমি ওই একটা টেকনিক থাকে, একটা জিনিস থাকে, একটা মানে প্র্যাকটিসের ভিতরে ওটার ভিতরে একটা জিনিস ইয়া থাকে, যে কনসিস্টেন্সি রাখতে রাখতে পারলে আইএলটিএস ভালো মানে ভালো করা সম্ভব, অ্যাকচুয়ালি মানে খুব ভালো কনসিস্টেন্সি যদি সব আমরা, দিকেই, হ্যাঁ, যে সব কোনো দিকে সব কাজে, জায়গায়, যে কোনো কাজে যে আমি কোনো কাজে। কনসিস্টেন্সি রাখলে সেটা ইমপ্রুভ হবেই, ঠিক আছে? হুম। মানে কনসিস্টেন্সি মানে কিন্তু লেগে থাকা। আমি যদি একটা জিনিসের পিছনে বারবার লেগে থাকতেছি, আস্তে আস্তে করতেছি, আস্তে আস্তে আগাচ্ছি, সো আমি এক সময় দেখা গেছে যে এই ছোট্ট ছোট্ট করে আগাইতে আগাইতে এক সময় অনেক উপরে উঠে গেছি, ঠিক আছে? So, হুম, এটা সব কাজেই, মানে সব কাজেই কনসিস্টেন্সি মেইন। মানে কনসিস্টেন্সি থাকলে একদিন না একদিন সফলতা আসবেই। আসবেই কিন্তু ইনশাল্লাহ, হ্যাঁ। কিন্তু বেশ মানে আইএলটিএস এর ক্ষেত্রে এটা একদম মানে আমার চোখের সামনে প্রমাণ। আমার নিজে আমি প্রমাণিত। তো কেউ যদি মনে করে যে আমি একদিন একটা দিব, পরের দিন দিব না, তারপরে সময় পাইলে দিব, তাইলে মানে আর আরেক টাফ। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এটা ক্লিয়ার করতে চাই। অনেকে আবার বলতে পারে যে মেহেদি তো হচ্ছে ইংলিশ ভার্সনে পড়ছে, ইংলিশ মিডিয়াম পড়ে আসছে, এই জন্য মেহেদির কাছে ইজি, ঠিক আছে? আমার কাছে মনে হয় যে এটা ঠিক এরকম না। আছে, না না, আমার আমার একটু প্লাস পয়েন্ট ছিল, অবশ্যই অবশ্যই আমার একটু প্লাস পয়েন্ট ছিল। আমি কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমার আমার প্লাস পয়েন্টটা তো আমি আগে করে আসছি। যেমন আমার আমার স্কুল আমার ইংলিশে, ঠিক আছে, ইংলিশ ভার্সন ছিল বা কলেজ ইংলিশ ভার্সন ছিল, আমি ওইখানে কিন্তু আমার ইফোর্টটা ঠিকই দিতে হয়েছে। অন্য কেউ হয়তো দেয় নাই, অন্য কেউ যেহেতু ইফোর্টটা ওই সময় দেয় নাই, তার এখন দিতে হবে। কিন্তু এই অ্যাডভান্টেজ বলতে কিছু নাই। মানে যেহেতু আমি ছোট থাকতে আমি ইংলিশ প্র্যাকটিস করছি, আমি ওইটা প্র্যাকটিস করছি, বেশি কাজ করছি, সেহেতু আমার এখন ওইটা করতে হয় না। যেহেতু অন্য কেউ করে নাই, তার এখন করতে হবে। মানে হুম। জিনিসটা হচ্ছে সেম। তো সেম হইলেও ছোট থাকতে যে করে বা ওই সময় একটা প্র্যাকটিসের ভিতরে থাকতে, ওই সময় আমার মনে হয় একটু সহজ। যখন একসাথে বেশি কিছু করতে হয় তখন একটু কঠিন মনে হয়।
তো এই জন্যই আমি বলছি যারা এইচএসসি থেকে শুরু করতে মানে যদি এরকম প্ল্যান থাকে যে বিদেশ পড়াশোনা করতে যাবে, যদি ইংলিশ স্পিকিং কান্ট্রি হয়, যদি এইচএসসি এর ইংলিশ যে পার্টটা থাকে ওইটা, ওই সময়টাতে যদি সে ভোকাবুলারি, গ্রামার, বেসিক গ্রামার গুলা বা ওইখানে যা যা আছে সবকিছু যদি সুন্দর মতো একদম মানে ফাঁকিবাজি না করে সুন্দর মতো প্র্যাকটিস করতে থাকে, তখন সে যখন আইএলটিএস এ ঢুকবে তখন তার কাছে মনে হবে যে না, আমার কোনো কিছু সমস্যা নাই। আমি আইএলটিএস এর গ্রুপে একটা যুক্ত আছি, সেটা যেটা বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ। ওইখানে অনেকের প্রশ্ন থাকে, মানে মেইন, মানে হাজার হাজার প্রশ্ন সেম। সেটা হচ্ছে আমার তো বেসিক ভালো না, আমি আইএলটিএস করতে চাই, আমি এখন কি করব? ঠিক আছে, আনসার খুব সিম্পল। বেসিক বেসিক যেহেতু ভালো না, এখন ওই বেসিক ভালো না করে কেউ যদি আইএলটিএস এর প্র্যাকটিস শুরু করে, তখন তার মনে হবে এত কঠিন, আমি তো কিচ্ছু বুঝি না, আমার তো ওই ভোকাবুলারি নাই, আমি তো লিসনিং কিছু কিছু বুঝি না। কিন্তু সে যদি বেসিকটা ওই সময় ক্লিয়ার করে আসে, তাহলে সে কিন্তু মানে এত বেশি মনে হবে না, সে 30-40% মোটামুটি বোঝা যায়। আর বাকিটা প্র্যাকটিস করলে ওকে। এটা সেম আমার, এটা যেহেতু ইংলিশ বা অন্য ভাষা, যেই ভাষাই হোক, যেহেতু আমাদের মাতৃভাষা না, সেটা কন্টিনিউয়াস প্র্যাকটিসে রাখতে হয়। এবং আমার ইংলিশে কিন্তু এখন একটু সমস্যা হচ্ছে, কারণ আমি এখন ইংলিশ প্র্যাকটিস করি না। কারণ যেহেতু আমার একাডেমিক, যদিও আমার কিছু ইংলিশ কমিউনিকেশন করি, ওই কয়েকটা ওয়ার্ড ছাড়া আর মানে যেটা রিয়েল মানে ইমপ্রুভমেন্ট ওইটা আর হয় না। মানে প্র্যাকটিস ইমপ্রুভমেন্ট করার জন্য যে প্র্যাকটিস ওইটা আর করা হয় না, কারণ একাডেমিক ক্লাস ক্লাস করতে হয়। যেহেতু কম্পিউটার কম্পিউটার সায়েন্স পড়াশোনা করছি, ওইখানে আবার নতুন ল্যাঙ্গুয়েজ শিখতেছি পাইথন, ওইটার ভিতরে সময় দিতে হয়। মানে ইংলিশটার বেশি কমিউনিকেশন মানে কনসেন্ট্রেশনটা সুযোগ হয় না। ডিভাইডেড না, ওই হচ্ছে। যে আমি, হ্যাঁ, আর যেটা হচ্ছে আমি ইংলিশ ইউজ করতেছি কিন্তু প্র্যাকটিসে আমি মানে সময় দিচ্ছি না। হ্যাঁ, আমি ইউজ করছি যে মানে ই- ইমপ্রুভমেন্ট আমি তো হচ্ছে সারা, না, আমি আগেরটাই হচ্ছে না, ঘুরে ফিরে ইয়ে করতেছি, হয়তো কিছু কিছু আগেরটাই, হালকা পাতলা দুই একটা ওয়ার্ড আমার ইমপ্রুভ হইতেছে, নতুন নতুন শিখতেছি, বাট হুম, অত কিন্তু ম্যাসিভ কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না আর না কি। না না, বাংলাদেশে থাকতে যখন আমি এখানে আসার আগে আমি ইংলিশ প্র্যাকটিস করতাম। আমার ইংলিশ প্র্যাকটিসই ছিল আমার মেইন। আমি দৈনিক 5-6 ঘন্টা আমি ইংলিশ প্র্যাকটিস করতাম। ঠিক আছে, কিন্তু এইখানে আইসা যদিও আমি কিভাবে ইংলিশের প্র্যাকটিস করতে, কার পড়াশোনা সাথে? করতেছি, ইংলিশ আমি হচ্ছে আমি নিজে নিজে প্র্যাকটিস করতাম। আমি সকালে ঘুম থেকে উইঠা দরজা জানালা কিছু বলতাম না, মেইন কাজই হইতো একটা লিসনিং। ঠিক আছে, যদি আমি মানে খুব আর্লি উঠতাম তাইলে অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করতাম। যদি না পারতাম, সব সময় হইতো না, না পারলে ওইটা আগে একটা লিসনিং এক্সাম আগে দিব, তারপরে বেরোবো, বেরোয়া যা করার করো। তো আমার মানে যাই হোক, আমি আমার নিয়ম হচ্ছে প্রত্যেকদিন, মানে যারা প্র্যাকটিস করে প্রত্যেকদিন একটা লিসনিং, কিন্তু আমি দিতাম 2টা। কারণ হচ্ছে কি লিসনিং এ তোর পয়েন্ট তোলা সহজ, কারণ লিসনিং মানে অন্যগুলার থেকে সহজ। ঠিক আছে, তো লিসনিং এ যদি তোর কেউ যদি, কারণ সবারই তোর ইয়া থাকে, টার্গেট থাকে যে হাইয়েস্ট স্কোর যেন তোলা যায়। তো হাইয়েস্ট স্কোর তোলা যায়, তো লিসনিং এ যদি তোর 8 অথবা 7 বা 7.5 যদি হয়ে যায়, তাহলে ওভারঅল স্কোরটা সহজ হয়। তো যেটা সহজ, যেটা আমি করতে পারবো, যেটা একটু সহজ, এটাতে আমি বেশি এফোর্ট, মানে যদি আমি এফোর্টটা দেই বেশি, তাহলে ওইটা সহজ। এরপরে আবার অনেকে আছে কি, এখানে আমি একটা টেকনিক ইউজ করছি। টেকনিকটা হলো সবাই বলে যে যেটা দুর্বল এটা বেশি এফোর্ট দাও, ওটা ওকে ঠিক আছে, যেটা দুর্বল সেটা ওকে ঠিক আছে, কিন্তু আমি আমার যেটা ইজি এটা আমার আগে 100% নিশ্চয়তা করতে হবে যে যেটা আমার ইজি এটা আমি কমপ্লিট করছি, করার পরে আমি যেটা দুর্বল ওইটা ইমপ্রুভ করতেছি। অনেক সময় দেখা, আমি ঠিক বলি, আছে, অনেক সময় দেখা গেছে যে যে জিনিসটা ইজি মনে হচ্ছে আমার কাছে, বা যে জিনিসটা আমি পারি অলরেডি, এটা আমরা ইগনোর করা শুরু করে দিই। ঠিক আছে, হ্যাঁ, এটা এটা তো ইগনোর পারি। করলে, যেমন আমি আমি হুম হচ্ছে হুম, এটার বাস্তব প্রমাণ। যেমন আমি যেটা বলছিলাম যে আমি ক্লাস 10 পর্যন্ত ম্যাথে খুব ভালো ছিলাম, আলহামদুলিল্লাহ। একটা সময় হুম, খোকন স্যার আমার প্রশংসাও করছে ক্লাসের মধ্যে, জিনিস আমি প্রাউড ফিল করি এই জিনিসটা নিয়ে। ঠিক আছে, যে বাসার অনেক পরে আসছে ইংলিশ মিডিয়াম স্কুলে, আইসা সে অনেক ভালো করতেছে। সো এই জিনিসটা আমার মন ভরে গেছে। তো যাই হোক, তো আমি সেরকম ভালো ছিলাম ম্যাথে।
তো ম্যাথে ভালো ছিলাম, ইংলিশও ভালো হয়ে গেলাম। তো এই যে এত ভালো করছি আমি, তখন আমার মধ্যে একটা ইয়ে চলে আসছে কি, মানে ওভার কনফিডেন্স দাম্ভিকতা, ওভার কাজ করে। কনফিডেন্স, হ্যাঁ, চলে আসছে কি আমি তো হচ্ছে পারি, আমি তো না করলেও সমস্যা নাই, ঠিক আছে। তো আমি কলেজে যখন গেছি, কলেজে আরে আমি তো পারি, আমার দ্বারা তো ম্যাথ হয়, সমস্যা নেই, পরে প্র্যাকটিস করে নিব না। ক্লাস করতেছি ঠিক আছে, ওই যেমন ইন্টারমিডিয়েটের ম্যাথসগুলা কিন্তু স্কুলের ম্যাথের মতো না, ঠিক আছে, এগুলো একটু চেঞ্জ, অ্যাডভান্স, ঠিক আছে, ডিফারেন্ট। একটু ডিফারেন্ট। সো আমি ভাবছি কি যে এগুলো পরে প্র্যাকটিস করলে হবে। যেমন স্কুলে আমি এরকম করে আসছি, স্কুলে দেখা গেছে আমি ক্লাসেরটা ক্লাসে কমপ্লিট করতে পারছি, পরে প্র্যাকটিস না করলেও প্রবলেম হয় না, হয়তো পরীক্ষার আগে একটু দেখে ফেললে হয়েছে, বা একটু প্র্যাকটিস করলে হয়ে গেছে। কিন্তু কলেজে এসা জিনিসটা একদম আলাদা। সো তখন আমি কি করছি, তখন আমি প্র্যাকটিস করতে পারি নাই বা ইগনোর করছি সহজ জিনিসটারে। এরপরে আমার এরকম হয়েছে যে আমি ম্যাথে ফেল করছি, ঠিক আছে, হায়ার ম্যাথে ফেল করছি। ম্যাথ আমি বুঝতেছি না, মানে লাস্ট মুহূর্তে এমন একটা অবস্থা হয়েছে যে আমি ম্যাথে সবচেয়ে কম নাম্বার পাইতেছি, ঠিক আছে। কিন্তু এক সময় কিন্তু আমি ম্যাথে হাইয়েস্ট পাইতাম বা অনেক ভালো পাইতাম আমার সাবজেক্টগুলোর মধ্যে। সো এই একটা বিষয় চলে আসতে পারে যে আমি যেটা পারি সেটাকে কখনো ইগনোর না করা, ঠিক আছে। যেটা পারি সেটাকে ইমপ্রুভ করব, আর যেটা উইকনেস আছে সেটাকে আরো ভালো করার চেষ্টা করব, ঠিক আছে। মানে হুম, একবারে বাদ দিয়ে দিব ওইটাই। না, যেটা সহজ এটাকে একবারে বাদ না, দিয়ে দিব না, ওইটাকেও রাখবো। না। আহ, দেখা হুম। গেছে যে ভুলা যাই, হ্যাঁ, আমি যেটার কথা বললাম আমি বাস্তব প্রমাণ। সো এটাই, তাই না? তো আমার এখানে একটা আইএলটিএস আবার একটা জিনিস কি, তোর বোঝা যায় যে আমি আমি কেমন স্কোর আমি পাবো, কারণ এখানে সলিড, কারণ 40টা লিসনিং, 40টা থেকে থেকে ভিতরে ওখানে মানে পয়েন্ট মানে ইয়া করা যায়, যদি তুই টেস্ট দেওয়ার পরে 35টা হইলে 7, বা আমার মনে নাই, ওই যে একটা শিট আছে এরকম। তো আ- আমার টার্গেট ছিল 6.5 বা 7, বা হাইস্ট টার্গেট হলো হচ্ছে 7, মিনিমাম 6.5, ঠিক আছে, এরকম একটা টার্গেট। এরা এরা যারা ব্যাচেলর আসে তাদের এই টার্গেট, আর যারা মাস্টার্স আসে তাদের 7 বা 7.5, 8, আর যদি স্কলারশিপের জন্য ট্রাই করে তাহলে 8.5 বা 8 এরকম টার্গেট থাকে। অনেকে 9ও পায়, সমস্যা নেই। ওদের ওদের টার্গেট হাই, যেহেতু মাস্টার্স বা স্কলারশিপের জন্য চেষ্টা করতেছে। তো এটা হচ্ছে টার্গেটের উপরে নির্ভর। আমার টার্গেট ছিল 6.5 বা 7, 7 হলে গুড, মানে 7 হলে ভেরি গুড, আর 6.5 হলে ওকে, সমস্যা নেই, যেহেতু আমার রিকোয়ারমেন্ট মানে এরকম হলেই হয়। তো আমি আমি চিন্তা করছি যে সবগুলোতে ওভারঅল 6.5 পাইতে হয়, মানে ওভারঅল ওভারঅল সিক্স, মানে ওর না, মিনিমাম 5.5। তো কিন্তু আমি যদি আমি আমি যদি লিসনিং একটু ইজি, আমি যদি লিসনিং একটু বেশি পাই, তাহলে অন্য যদি একটা রিডিং এ বা অন্য জায়গায় যদি আমি 1 পয়েন্ট বা কিছু কমও পাই, তাহলে কিন্তু আমার ওভারঅলটা, হ্যাঁ, আমার কভার হয়ে যেতেছে, মানে আমার এক্সপেক্টেড স্কোর হইতেছে। তো এই কারণে আমি দুইটা লিসনিং টেস্ট দিতাম। এরপরে এরপরে মানে ওটা হচ্ছে টেস্ট আমি দিতাম, তারপরে এর ছাড়াও প্র্যাকটিস আছে। তারপরে আর আইএলটিএস এর মেইন, অনেকে কি করে, আমি অনেকে কি করে যে আজকে একটা লিসনিং দেয়, কালকে হচ্ছে রিডিং দেয়, মানে একটা সাইকেলে ঘুরে, প্রত্যেক উইকে একটা সাইকেলে ঘুরে। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি আগে বলছি যে আইএলটিএস হচ্ছে একটা টাইম ম্যানেজমেন্ট পরীক্ষা। যেদিন পরীক্ষা হয় ফাইনাল, ওই দিন হচ্ছে একদিনে স্পিকিং ছাড়া বাকি সবগুলো একদিনে হয়, ঠিক আছে। এখন যেহেতু একদিনে হয়, এটা কিন্তু একটা স্ট্রেস, একটার পর একটা হইতেছে, লং এক্সাম, মানে 4-5 ঘন্টার একটা পরীক্ষা, একটার পর একটা হইতেছে, স্ট্রেস। এখন স্ট্রেস কিন্তু একটা পরীক্ষা, মানে প্র্যাকটিসের বিষয়। আমরা যদি স্ট্রেস প্র্যাকটিস করি তাহলে আমাদের স্ট্রেস স্ট্রেস নেওয়ার ম্যানেজমেন্ট। ক্ষমতা বাড়ে। হ্যাঁ, হুম। মানে প্রত্যেকটা জিনিসই আমরা যদি ডেইলি স্ট্রেসের ভিতরে, মানে স্ট্রেস বলতে ওভার স্ট্রেস আমি বলতেছি না, আমরা যে একদম ওভার স্ট্রেস হয় ওরকম না, মানে একটা নির্দিষ্ট পরিমাণে স্ট্রেস যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা স্ট্রেস নেওয়ার ক্ষমতা বাড়ে। তো ওই আমি একটা টিপসটা আমি একজন ইউটিউবারের কাছ থেকে পাইছি, আমি আমার এখন মনে নেই। ওইটা হচ্ছে এক্সামটা যেভাবে হয়, যেভাবে যেমন রিডিং, রাইটিং, তারপর লিসনিং, অথবা লিসনিং আগে, ওইভাবে প্র্যাকটিস করা, দৈনিক প্রত্যেকটা মডিউল সিরিয়ালে প্র্যাকটিস করা। আহ একসাথে হইতে হইব এরকম না যে 4 ঘন্টার ভিতরে আমার সবকিছু কমপ্লিট করতে হইব, এটা না কিন্তু।
ডেইলি সবগুলো মডিউল টাচ করতে হবে। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, তো আমি আমি ওই সেম নিয়মটা ফলো করছি। একদম যত কষ্টই হোক, স্পেশালি রিডিং, রাইটিং, এই দুইটা, আর লিসনিং। লিসনিং আমার একদিনও যত অসুস্থ থাকি বা যত কাজে থাকি, লিসনিং আমার মিস হতো না। যদি লিসনিং মানে পরীক্ষাও না দিতে পারতাম, আমি কোনো জায়গায় একটা যাইতেছি, আমার ফোনে সব ডাউনলোড করা থাকতো, আমি শুনতেছি, হেডফোন দিয়ে আমি শুনতেছি। আমি যদিও আমি আমি মানে করতে পারতেছি না, কিন্তু মিস জানি না। অনেকের অসুবিধা হইতে পারে, এটা তো আর এরকম না যে আমি একদম, অনেকের সিক থাকতে পারে, জ্বর হইতে পারে, কিন্তু ওই 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 কনসিস্টেন্সিটা যেন একদম একদম অফ না যায়। একটা বিষয় যে আমি আজকে করবোই না, এরকম জানি না হয়। অফ হয়ে গেলে এটা একটা প্রবলেম হয়ে যায় আর কি। দেখা গেছে যে হুম, হুম, হুম। আমি আজকে ওই 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 হ্যাবিটটা তৈরি হয় না। ওই হ্যাঁ, ইংলিশ কিন্তু আমরা করি, মানে প্র্যাকটিস করি, পড়ি, কিন্তু একটা হ্যাবিট, এই জিনিসটাই তো ইংলিশটা একটা প্রবলেম। হ্যাবিটের ভিতরে। কনসিস্টেন্সি রাখার ক্ষেত্রে এই জিনিসটাই প্রবলেম। দেখা গেছে যে আমি এক সপ্তাহ যাবত একবারে ধুমসে পড়াশোনা করে সব কিছু করে ফাটায় ফেলতেছি, কিন্তু না, না, না। এন্ড অফ দ্য ডে উইকেন্ডে আমি কি করতেছি, কোথাও একটা ঘুরতে গেলাম বা কিছু একটা করলাম, পরীক্ষা টরীক্ষা আসলো, যাই আসলো, আহ, আমি এখানে একটা ব্রেক দিলাম। ব্রেক দেওয়ার পরে তখন শয়তান ঢুকে যায়, ঠিক আছে, একটা হুম। অলসতা হয়ে যায় যে আসলে আরেকটা আহ, আরেকটা হুম, হুম, আজকে আজকে একটু হুম। অফ রাখি, আচ্ছা। কালকে থেকে আবার শুরু করব। ওই কালকে আবার, আরে সমস্যা নেই, একদিন তো গেছে, আবার কালকে শুরু করব। এমন করতে করতে হয় কি, মানে পরে দিয়ে আর শুরু হয় না, আবার ওই এরকমই হয় যে আমি একদিন একদম অনেক ভালো করে করলাম, আর একদিন একদম করি নাই। তো এই জিনিসটা না, হচ্ছে খারাপ, এই জিনিসটা না, খারাপ। বা একদিন একদিন বেশি ভালো করলে সমস্যা নাই, কিন্তু অন্যদিন জেনে আবার একদম বেশি খারাপ না হয়। হ্যাঁ, অন্যদিন যেন আবার আবার না ছেড়ে দিই আমি, ঠিক আছে, ছেড়ে দিলেই হ্যাঁ, হ্যাঁ। ঝামেলা। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা টিপস আছে। এটা হচ্ছে, আমি ওই যে একদম ফার্স্ট বলছিলাম যে একটা এনভায়রনমেন্ট তৈরি করা। এনভায়রনমেন্ট মানে নিজের এনভায়রনমেন্ট, নিজের ভিতরে এনভায়রনমেন্ট, মানুষের অন্য কেউ না, মানে এনভায়রনমেন্টটা নিজের ভিতরে থাকবে। আমি যখন চিন্তা করতেছি, আমি যখন একটা গ্লাস দিয়ে পানি খাইতেছি, আমি ওটা চিন্তা করবো যে আই এম ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার। থিঙ্ক ইন হ্যাঁ, আমি ইংলিশ, ওটা চিন্তা করবো। থিঙ্ক ইন হ্যাঁ, ইংলিশ। থিঙ্কিং ইন ইংলিশ। হ্যাঁ, ইংলিশ। কারণ আমরা থিঙ্কিং ইন ইংলিশ করি না, আমরা বলি বা করি, কিন্তু আমরা ওই থিঙ্কিংটা বাংলায় করি। হ্যাঁ, কারণ যারা নেটিভ স্পিকার বা যারা এ, অন্য দেশে ভাষা হিসেবে বলে, তারা কিন্তু এভরিথিং ইন ইংলিশ, থিঙ্কিং ইন ইংলিশ, স্পিকিং স্পিকিং ইন ইংলিশ। ইংলিশ। হ্যাঁ, হ্যাঁ, তো ওইটা আমাদের প্র্যাকটিস করতে হয়। আরেকটা জিনিস, এটা সবচেয়ে মজার পার্ট, এটা হচ্ছে শেষের পার্ট। সারাদিন প্র্যাকটিস করলাম, স্ট্রেস নিলাম, সবকিছু করলাম, এখন তো এন্টারটেনমেন্ট দরকার আছে, রাইট? শয়তান। এখন হুম। এন্টারটেনমেন্ট করার সময় আমি ওই সময়টায়, শুধুমাত্র ওই সময়টায় আমি বাংলা কোনো কিছু দেখতাম না। মানে যাই করতাম, ইংলিশ। তাইলে আমি আমি যে এতক্ষণ প্র্যাকটিস করছি বা সবকিছু, হ্যাঁ, ওইগুলা রিপিট হইতো, বারবার রিপিট হইতো। আমি অবশ্যই, আমার আমার ফ্যামিলি ছিল, আমার আব্বা আম্মা ছিল, আমি তো আর সবসময় মানে 100% করতে পারি নাই, কিন্তু যতটুকু সম্ভব আমার নিজেকে, আমি অবশ্যই আমি বিকেল বেলা একটু ঘুরতে গেছি, আমার ফ্রেন্ডদের সাথে বাংলায় কথা বলছি, আব্বা আম্মার সাথে বাংলায় কথা বলছি, কিন্তু ওইটা ছাড়া নিজের সাথে আমি যতটুকু সময় কাটাইছি। আমি রিলেট করি। হুম, অনেক সময় হয়েছে কি, ধর আমি আহ, একটা কথা যখন আমি প্রথম প্রথম হচ্ছে ইংলিশ স্পিকিং করি, যেমন ভয়েজারে ভর্তি হওয়ার পরে বিশেষ করে, ঠিক আছে, এখন তো আমি ইংলিশ স্পিকিং পারি না, তো আমার তোদের সাথে মানায় চলতে হবে, ঠিক আছে। সবাই ইংলিশে পড়ার পড়ার করতেছে, এক সময় ভয়েজারের নিয়ম হয়েছিল যে দারোয়ানও ইংলিশে কথা বলবে, ঠিক আছে, ওই যে নজরুল আরিফরা ইংলিশে কথা বলতেছে। তো যাই হোক, এখন খাপ খাওয়াই তো চলতে হবে। এখন একটা জিনিস হয়েছে কি আমার, যে আমি যে কথাটা বলতেছি বাংলায় কথা বলতেছি, হয়তো আমার গার্ডিয়ানের সাথে কথা বলতেছি, যে কারোর সাথে কথা, বেশিরভাগ সময় তো হোস্টেলেই ছিলাম। তো কথা বললো তখন আমি কি করতাম, একটা ইয়ে হয়ে গেছিলো যে ওই কথাটা আমি মনে মনে আমার ইংলিশে চলতো, ঠিক আছে, যে এই যে আমি কথাটা বলতেছি, ঠিক আছে, ফোনে কথা বলতেছি আম্মুর সাথে, বাসার সবাই কেমন আছে, ফ্যামিলির সবাই কি করতেছে, দাদা কেমন আছে, দাদি কেমন আছে, ঠিক আছে, এই জিনিসগুলো হুম, কিন্তু হুম, আমার ইংলিশে ঘুরতেছে মাথায়, ঠিক আছে, পুরোটা ইংলিশে প্রসেসিং হইতেছে মাথায়, আমি যদিও বলতেছি বাংলায়। তো এটা আসলে এমনিতে হয়ে যায় যখন ভিতর থেকে আসে, ঠিক আছে, মাইন্ডসেটটা আমি যখন ওইভাবে, যেটা বললো যে পরিবেশ, ঠিক আছে, ওই পরিবেশটা যখন আমার নিজের ভিতরে হয়ে যাবে, তখন অটোমেটিকলি এগুলো ইমপ্রুভ করা শুরু করবে,
ঠিক আছে? আর ওই যে বললো যে থিঙ্ক ইন ইংলিশ, ঠিক আছে? আমরা স্পিক ইন ইংলিশ করি, কিন্তু যদি থিঙ্ক ইন ইংলিশ করি তখন হচ্ছে আমার সব কিছু ইংলিশের ভিতরে হবে, ঠিক আছে? আর বাংলা তো আমি পারি মানে না। মানে না, যখন আমরা ইংলিশে চিন্তা করব তখন ইংলিশ স্পিকিংটা অনেক সহজ হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে কি, আমাদের চলাফেরার ক্ষেত্রেই তো লাগবে, তাই না? আইএলস করতে গেলে বা এমবাসি ফেস করতে গেলে এগুলোই তো নর্মাল কনভারসেশন, তাই না? এমবাসিটা আমরা পরে বলবো। তো এই যে এই জিনিসগুলো কিন্তু চলাফেরা করতে গেলে, তো চলাফেরা করতে গেলে যদি আমি বলি যে দিস ইজ মাই সানগ্লাস, দিস ইজ আ কাপ, আই এম ড্রিঙ্কিং ওয়াটার, তো এই জিনিসগুলা আমি যদি চিন্তা করি, আমি যা যা করতেছি, দেখা গেছে যে আমার 50% কমপ্লিটেড হয়ে গেছে। বাকি হচ্ছে আমার বলা, লিসেনিং অ্যান্ড আদার্স। হয়তো তাদের উচ্চারণ একটু অন্যরকম, আমার একটু অ্যাকসেন্টটা থাকবে। আইএলসে মানে রাইট প্রনাউন্সিয়েশনের মার্ক আছে, কিন্তু অ্যাকসেন্টে কোনো মার্ক নেই, যে আমেরিকান অ্যাকসেন্ট করতে হয় বা হ্যাঁ, ওটাতে কোনো এই মার্ক এই নেই, ওটা জিনিসটা করলে আমাদের ভালো। আমাদের বাংলাদেশে একটা ধারণা আছে কি, আমি টাকায় ঠাকা বলতেছি না, মানে আমি একবারে ইংলিশ পারি না, ভুল বলতেছি, না 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 এরকম না কিছু না, ঠিক আছে? না। না, অনেক ইউটিউবার আমি দেখি যে মানে হুম। বলতেছে এটা তো একবারে ভুল, এটা একবারে বাদ, কিন্তু এটা তো আসলে আমি বাঙালি, ঠিক আছে? আইএলস আমি বলি, আইএলস স্পিকিং এ, আমি না না, আমি কুমিল্লার আমি মানুষ। একটা ক্লিয়ার, বল বল। না না, আইএলস স্পিকিং এ মেইন জিনিস হচ্ছে যে কোশ্চেনটা করবে ওইটার যে আনসার যে যে এলিমেন্ট গুলো থাকা দরকার, বা ওই এক্সামিনার যে এলিমেন্ট গুলো আশা করে ওগুলা আছে কিনা, প্লাস গ্রামারটা মানে ঠিক আছে কিনা, প্লাস ক্লিয়ার কিনা, মানে একজনের সাথে কথা বললে ওই ওই উনি বুঝতেছে কিনা, এটা হচ্ছে মেইন। তারপরে আসে হচ্ছে অ্যাকসেন্ট, তারপরে আসে হচ্ছে পারফেকশন, তারপরে আসে হচ্ছে কতটুকু মানে পারফেকশনের দিকে আমি যাইতে পারতেছি। মেইন কাজ হচ্ছে ক্লিয়ার, একদম সুন্দরভাবে আমি বলতে পারতেছি কিনা। তারপরে হচ্ছে যে এলিমেন্ট গুলা মানে আশা করতেছি, বাট ওইখানে একটা ফরম্যাট আছে যে এই ফার্স্ট সেগমেন্টে এরকম আনসার হওয়া দরকার, সেকেন্ড এভাবে একটা আনসারটা গিয়ে আছে, ঠিক আছে? ওইগুলা আমি মেনটেন করতে পারতেছি কিনা, প্লাস হচ্ছে আমার আমি এই প্রোনাউন্সিয়েশন ঠিক আছে, মানে ক্লিয়ার কিনা, মানে বুঝতেছি কিনা, আমি যে ওনার সাথে কথা বলতেছি উনি আমার প্রোনাউন্সিয়েশন বুঝতেছি কিনা, এটা হচ্ছে মেন। এখন আমাকে ওইখানে সেগমেন্ট, যারা আইএলটিএস এর প্রিপারেশন নেয় তারা মানে বুঝবে ওইটা, যে ফার্স্ট সেগমেন্টে ছোট শর্ট আনসার, এক এক বা দুই বা তিন সেন্টেন্স হাইস্ট। এখন আমি যদি ওই ওই যে এক্সামিনার সে কিন্তু দুই দুইটা সেন্টেন্স বা তিনটা সেন্টেন্সের ভিতরে আমার আনসার আশা করতেছে, এখন যদি আমি 10টা বলি, আমি যত ভালো যত পারফেকশন দিয়ে বলি, আমি জিরো পাবো। আমি কোনো উল্টা নেগেটিভ মানে মার্ক কাটা যাবে, কারণ ওই এক্সামের ফরম্যাট ওই মানে এটা। আমি জিজ্ঞেস করলাম আহ, বাসার তোমার নাম কি, মানে বাসার তোমার নাম কি, এটা না যে তোমার নাম কি। তুই আবার আনসার দিলি একদম, তোর মনে কর পাঁচ পুরুষের আগের থেকে শুরু করে আমায় কুমিল্লা থেকে শুরু করে না মানে সব, কিন্তু হ্যাঁ আমি আশা করছি নিয়ম মানে ওই নিয়মটা মেন। অনেকে একটু নার্ভাস হয়ে যায় স্পিকিং এর ক্ষেত্রে, আমি জানি, কারণ এটা একটা ইন্টারভিউ, আবার অনেক আরেকটা, সময় ফরেনার পরে। হ্যাঁ, অনেক সময় হ্যাঁ আমরা একটু নার্ভাস হই। আমরা এই এ, অনেক কিছু অনেক কিছু বেশি বলি বা কম বলি, বা ওই ফরম্যাটটা অনুযায়ী আমরা বলি না, কিন্তু মাথার ভিতরে আমি একটা মানে একটা কি বলে টাইমলাইন তৈরি করছিলাম, যে ফার্স্ট পার্ট 4টা সেন্টেন্স আমি বলবো, এর বেশি বলবো না, কম বলবো না। মানে র্যান্ডম না যে আমি ইন্টারভিউতে গেলাম আমি মানে বলতে থাকবো, এরকম না। আমি একটা টাইমলাইন করে রাখছি যে এই আনসারটা আমি 4টা লাইন বলবো, পরেরটায় এখন এরকম সেটা এরকম যদি ডেসক্রিপশন তুই হইবে। যেটা আশা করতেছস সেটা যদি না হয়, তুই যেটা রেডি করে রাখছস না সেই টপিক প্রত্যেকটা যদি না হয়, প্রত্যেক না 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 টপিক ভিন্ন হোক, কিন্তু লাইন 4টাই হবে। একটা টপিক ফরম্যাট থাকে হাজার বোধহয়। হাজার টপিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ফরম্যাট থাকে, একটা এক্সপেকটেশন থাকে, মানে নির্দিষ্ট কোনো লাইন নাই যে 4 লাইন হইতেই হবে। এটা হচ্ছে এক একজনের এবিলিটির উপরে, কিন্তু একটা লিমিট আছে এটা যে হইতে পারে 3 তোর থেকে নিজস্ব 6 লাইন। ফর্মুলা, যে আসলে আমি এইভাবে এইভাবে না করছি নাকি। না না, আমি আমি এটা এটা তৈরি করছি, মানে আমি জানি যে আমি আমার ওইখানে আমি 5টা সেন্টেন্স বলতে পারবো, কিন্তু ফরম্যাটের ভিতরেই আছে যে
এই ফার্স্ট সেকশনে আনসার হবে শর্ট, 3 থেকে 5 লাইন, 3 থেকে 5 লাইন। কিন্তু আমি মনে মনে, এটা হচ্ছে আমার আমার অনেকে হয়তো 3 লাইন বলবে, 3 লাইন বললো ওকে, 5 লাইন বললো ওকে, কিন্তু আমি করছি যে 4 লাইন। কারণ কি, 3 আর 5-এর মাঝখানে হচ্ছে 4, আমি সেফ। সেফ, আমি আমি হুম। কোনো আমি কোনো এখানে মানে কোনো ঝামেলা তৈরি করতে চাই না, আমি এই 4 লাইন বলবো। আমার কিন্তু মনে অলরেডি আছে যে আমি এখানে এই আনসারে 4 লাইন বলবো, ঠিক আছে। ওই 4 লাইন যদি আমার 1 লাইন মনেও না আসে, আমি কিন্তু জোর করে 1 লাইন বানাতে পারি। আবার যদি 1 লাইন বেশি বলতে, যদি বলার চেষ্টা করি, তাহলে 1 লাইন আমি কাটতেও পারি। কারণ আমি জানি এখানে আমার 4 লাইন বলা উচিত, ওটা আমার মনের ভিতরে আছে, র্যান্ডম না যে আমি কিছুই জানি না, আমি বলতেছি বলতেছি বলতেছি, তাইলে কিন্তু হয় না। আবার ওই সময় বেশি বলতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হুম। ওই ওভার স্পিকিং করতে গেলে, কারণ একটা হয়তো সেন্টেন্স ভুল হইলো, বা একটা উচ্চারণ ভুল হইলো, একটা গ্রামার ভুল হয়ে গেল, ঠিক আছে। ওই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আমি আমি ওইটা 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 করছি। আবার। আবার প্রত্যেকটা হুম। হচ্ছে লিসনিং দেওয়ার পরে, অনেকে লিসনিং দেয়, লিসনিং দেওয়ার পরে ওইটা ওইটা হয়তো সবাই করে, কিন্তু আমি আমি জানি না আমি কি করছি। আমি হচ্ছে লিসনিং দেওয়ার পরে দেখতাম যে কয়টা হয়েছে, কয়টা রং, এবং যেগুলা রং ওইগুলো কারেক্ট করার পরে ওইটা আবার দিতাম। কারণ তখন সহজ, মানে সেম জিনিসটা আবার দেওয়া সহজ, একদম সহজ হয়ে যায়। কিন্তু কি হইতো, আমি তখন বুঝতে পারতাম যে কি কারণে আমার ভুল হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট, ভুল হওয়া কোনো বিষয় না, কিন্তু কি কারণে ভুল হয়েছে এটা ফাইন্ড আউট করাটা খুব জরুরি। নেক্সট টাইম যেন ওইটা না হয়, ওইটা ওইটা ফিগার আউট করা খুব সহজ হয়। হ্যাঁ, ওইটা নিয়ে কাজ সব, করা আর কি। আর আরেকটা, হুম, আবার সব আরেক সব ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা ব্যাপার বলতেছিলাম আমি, সেটা হচ্ছে যে তোর এই যে তুই যেটার কথা বললি যে আমরা ওভার ইয়ে ইয়ে করে ফেলি, ঠিক আছে। স্পিকিং, ওভার হ্যাঁ, ওভার স্পিকিং। স্পিকিং করে ফেলি। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমরা ওভার কমপ্লেক্স করে ফেলি, ঠিক আছে। অনেকে ভাবে যে হচ্ছে আমি আইএলটিএস দিতে যাচ্ছি, আমার একদম কিছু একটা দেখাই দিতে হবে, ঠিক আছে। মানে এক্সামিনারকে দেখাইতে হবে যে আমি সেরকম পারি, ঠিক আছে, আমি ফাটাই ফেলতেছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, নিজে নিজেই একটা সুন্দর সিম্পল সেন্টেন্সকে আমরা ওভার কমপ্লেক্স করে ফেলি, ঠিক আছে। ওভার হুম, কমপ্লেক্স করার চিন্তা করি। তখন দেখা গেছে যে কমপ্লেক্স করতে যেয়ে আমার কোথাও আমি আটকায় আটকায় যাইতেছি, ঠিক আছে। সেন্টেন্সটা সিম্পল হুম, রাখলে হয়তো আমি এটা বলতে থাকতে পারতাম, ঠিক আছে, হয়তো শেষ করতে পারতাম। কিন্তু দেখা গেছে কমপ্লেক্স করতে যায়, এখন কমপ্লেক্স আমি ওয়ার্ডগুলো মিলাইতে মিলাইতে দেখা গেছে যে আমার বলার টাইম শেষ হয়ে যাচ্ছে, বা আমি আটকায় যাচ্ছি, হুম। ঠিক আছে। হ্যাঁ, এই বিষয়ে আমি আমি একটা হুম। ট্রিক্স ফলো করছি। এটা হচ্ছে, যেমন পার্ট এ, হুম। পার্ট এ তে আমি সবগুলো সিম্পল ওয়ার্ড রাখছি, মানে ইউজ করব। কিন্তু সবগুলো সিম্পল যদি আমি ওয়ার্ড ইউজ করি, তাহলে কিন্তু আমি আমি কোনো ওই অন্য স্টুডেন্টের মতোই, আমার তো একটু আলাদা করতে হয়। তাহলে কি করতাম আমি, দুইটা বা একটা একটা মানে ফ্যান্সি ওয়ার্ড ব্যবহার করতাম। দুইটা বা একটা বেশি না, কিন্তু যেটা আমি ইউজ করবো ওটা যেন সঠিক হয়, এবং আমার যেন মনে থাকে, ঠিক আছে। এরকম। আর আরেকটা বিষয় কি জানি বলতে চাইছিলাম, আরেকটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে এখন ইউটিউবে বা আগেও ছিল, আহ, যারা মক ইন্টারভিউ আছে, মক স্পিকিং আছে, তো আমি দেখতাম নাইন, মানে যারা 9 পায় বা 8.5, ভালো ভালো গুলা, যে কিভাবে ওরা ওরা বলতেছে, জাতীয় কিভাবে ওরা রাজশাহীর বলতেছে। একটা ইয়ে হ্যাঁ, আছে এরকম, হুম, ইন্টারভিউ, হুম, মক ইন্টারভিউ। হুম। মঞ্জুরিন তো সাহেব। হ্যাঁ, মুনজারিন, হ্যাঁ, ওই 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 10 মিনিট স্কুলের আছে, এখন এখন শুরু করতেছে। হুম। তারপরে ইন্ডিয়ান কয়েকটা ইউটিউব চ্যানেল আছে খুবই ভালো। প্লাস পাকিস্তানি কিছু, পাকিস্তান বা ইন্ডিয়ান, বা ফরেনার বা অন্যান্য দেশেরও মক ইন্টারভিউ আছে ভালো। বাংলাদেশও আছে। আহ, যারা বাংলাদেশি, যারা বিদেশি অ্যাকসেন্ট বোঝার একটু কষ্ট হয়, আমার মনে হয় যেগুলো বাংলাদেশি অ্যাকসেন্টে বা বোঝাটা হলো মেন। কোনো অ্যাকসেন্ট কোনো ইম্পর্টেন্ট জিনিস না, মেইন হচ্ছে বোঝাটা মনের হচ্ছে ভাব মেইন। প্রকাশ করা। হ্যাঁ, তো হুম। ওইটা ওইটা হচ্ছে মেইন। ওইটা যে বুঝে বুঝতে পারে, তখন সবকিছু সহজ হয়ে যায়। বুঝে যখন প্র্যাকটিস করবে তখন, এই হচ্ছে যে বিষয়। আর প্র্যাকটিস আসলে কষ্টকর একটা জিনিস। ওই ওই জার্নিটা একটা কষ্টকর। আমার অনেক সময় মনে হইতো এত মানে আহ ফ্রাস্ট্রেটিং একটা জিনিস, প্রত্যেকদিন একই জিনিস করতে হয়, অনেকদিন ভাল লাগতো না, মানে
কিন্তু ওই সময় মানে নিজেকে একটা এরকম অবস্থায় দাঁড়া করাতে হয় যে আর আর কোনো রাস্তা নেই। মানে এরকম বলতে হয়, নিজের নিজে বলতে হয়। নিজে মানে আমাদের শরীর মানে আমাদেরই এরকম যে আমরা আরাম খুঁজি, আমরা করতে চাই না, আমরা কম কাজ করতে চাই। প্রেসারে না পড়লে কিন্তু হয় না। করতে চাই না। কিন্তু আমি বলতাম যে আমার আর কোনো ওয়ে নাই, দিস ইজ মাই লাস্ট ওয়ে, আমার আর কোনো ওয়ে নাই, আমার এটা করতেই হবে, এটাই আমার সবকিছু, এটাই আমার জব, এটাই আমার এভরিথিং। যখন আমি এটা বারবার বলতাম তখন শেষ। হ্যাঁ, তখন আমার আর কিছু করার নাই, এই করতেই হবে। ঠিক আছে। তো এই হচ্ছে যে যাই হোক, আহ, এম ব- ইয়ে করলে এম্বাসিতে তখন কিভাবে কি কি ফেস করলি তুই, মানে এটা তো বুঝলাম যে এক্সামের যেমনে যেমনে এ- হয়েছে। হুম এম্বাসি আসলে এম্বাসি একটা খুব একটা কি বলে একটা নার্ভাসনেস হওয়ার একটা জায়গা এম্বাসিতে। মানে মানে এটা নার্ভাস হচ্ছে এর কারণ আছে মানে না। আসল জায়গা, মঞ্জিল। না, না, এটা এত কঠিন কিছু না, কিন্তু না, নার্ভাস এর এখানে তো কারণটা হচ্ছে হচ্ছে কি। মানে তুমি ফাইনাল হুম, হুম, পরীক্ষাটা দিবা, তাই না? এটা হচ্ছে হ্যাঁ, বোর্ড, ফাইনাল বোর্ড ফাইনাল এক্সাম, পরীক্ষা। ঠিক আছে? হ্যাঁ, তো ইউনিভার্সিটি থেকে যখন আইএলস এর দিয়া আইএলস দিয়া অথবা অনেকে বা যে 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 হোক ইউনিভার্সিটি অ্যাডমিশন কমপ্লিট, সবকিছু এভরিথিং কমপ্লিট। হ্যাঁ, তারপরে হচ্ছে এখন একটা ডিসিশন হয়, তো ওই ওই সময়টাতে একটা খুব নার্ভাসনেস কাজ করে। কারণ হচ্ছে এম্বাসিতে যখন যায় তখনই ও- কেন নার্ভাস এটা হচ্ছে যখন মানুষ একটা লাইন থাকে, একটা ডেট থাকে, লাইন যখন মানুষ আমরা ঢুকার সময় অন্য রাস্তা দিয়ে অনেকে বের হয়। ঠিক আছে, অনেকে বের হয়, অনেকে চেহারাগুলো হাসতে হাসতে বের অন্যরকম। হয়, অনেকে হ্যাঁ, হ্যাঁ। তো হুম। তো তখন মনে হয় যে কি 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 মানে কি জানি হয় বা কি অবস্থা। আচ্ছা যাক, ওটা কোনো ফ্যাক্ট না। কিন্তু ওই যে আমরা যখন ঢুকি, ফার্স্ট সিকিউরিটি চেক হয়, মানে এভরিথিং ওকে, মানে এভরিথিং ওকে বলতে এম্বাসির অ্যাপয়েন্টমেন্টের কাগজ আর পাসপোর্ট ওকে কিনা, মানে যে যে কাগজপত্রগুলো থাকা দরকার ওইগুলো আছে কিনা, আছে ওকে। ফার্স্ট সিকিউরিটি গেলাম। সেকেন্ড সিকিউরিটি হচ্ছে সবকিছু মানে এই জুতা থেকে শুরু করে মানে কাপড় চোপড় কোনো এরপরে স্মার্টফোন ঘড়ি এ টু জি। তখন একটা নার্ভাসনেস কাজ করে যে এত মানে কারণ অনেকেই হয়তো আমার বয়সে যারা তারা এই ফার্স্ট টাইম এত একটা সিকিউরিটির ভিতরে দিয়ে যায়। হ্যাঁ, মানে বা প্রথমে এরকম একটা জায়গা নার্ভাস তো। হয়ে যায় আর কি এইসব জিনিসপাতি দেখে। হ্যাঁ, এটা নার্ভাস হওয়ার মতো একটা জায়গা, কারণ ওইখানে কোনো কথা নাই, কিছু না, নাই। এমনিতেই তো হচ্ছে নিজের উপর আলাদা একটা প্রেশার আছে, তারপর ওইখানে যায় হ্যাঁ, যখন দেখে এত সিকিউরিটি তখন আরো বেশি নার্ভাস। আর আরো একটা নার্ভাস। তারপর হচ্ছে একটা রুম, আবার একটা রুম আছে, ওইখানে ওয়েট করতে হয়। তো ওই ওয়েটিং রুম থেকে আমি ঢাকা এম্বাসির কথা বলতেছি, ওই ওয়েটিং রুম থেকে আবার ওইটা দেখা যায় যারা ইন্টারভিউ দিয়ে বের হয়। ওটা দেখা যায় ওইখানেও তুই দেখতেছিস যে অনেকে হয়তো ফোনে মানে ওখানে তখনও ফোন পায় না, অনেকে হয়তো আহ, মানে এক্সাইটেড হয়ে খুশি হয়ে যাইতেছে, অনেকে আবার এমনি যাইতেছে। তো অনেকে আবার জিজ্ঞেস করে যে কি কি হয় বা কি ও কি জিজ্ঞেস করে। তো এরা আসলে কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই, এক একজনের ফাইল এক এক রকম, এক একটা কেস এক এক রকম। কারোর সাথে কারো মানে কোনো মিল কোশ্চেনের নেই। কোনো মিল হবে, হ্যাঁ, এটাও কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, ইন্টারভিউ, ইউএস এম্বাসির ইন্টারভিউ আসলে কোনো কঠিন কিছু না। ওইখানে আসলে নর্মাল জিনিস যে তোমার নাম কি। প্রসেসিংটা কি? হ্যাঁ, প্রসেসিংটা হচ্ছে ওরা জাস্ট ওরা মানে জাস্ট দেখার চেষ্টা করে যে 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 ডকুমেন্ট গুলা আছে তোর, এই ডকুমেন্ট গুলা ওকে, এবং তোর পারপাস ইজ ওকে। মানে যে যে পারপাসে যাচ্ছে, আমার কাছে মনে হয় ওই পারপাসটাই পারপাসটা মেইন। হচ্ছে পারপাস হচ্ছে মেন। ঠিক আছে, পারপাস ইন্টেনশন কি, ইন্টেনশন যদি ওকে হয়, প্লাস যদি কোনো ক্রিমিনাল হিস্ট্রি না থাকে, তাহলে ওকে। ওই 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 তিনটা জিনিস, ক্রিমিনাল হিস্ট্রি, পারপাস, আর যে ডকুমেন্ট গুলো আমি সাবমিট করছি ওইগুলা সব না, ওকে। প্রথম বাস আমি বলতেছি প্রসেসিং মানে কোনটা, এ টু হুম, জেড। তুই ঢুকলি, ঢুকার পরে হুম। কার কাছে গেলি, কিভাবে কি হলো, এটা ও আচ্ছা, কি? আচ্ছা, আচ্ছা। আমার আমার একটা আমি আরো বেশি নার্ভাস হয়েছি, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমি কারণটা বলি। আমার আমি যখন ফার্স্ট সিকিউরিটি, তারপরে হচ্ছে ফার্স্ট সিকিউরিটি, এটা সিকিউরিটি বলা যায় না, এটা হচ্ছে জাস্ট চেক করা যে আমি যে এম্বাসিতে মানে ঢুকবো,
আমি আসলে যাওয়ার যোগ্য কিনা, আমি আসলে আমার কারণটা কি, কি কারণে আমি যাচ্ছি। ওটা জাস্ট অ্যাপয়েন্টমেন্টটা দেখে, ওটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, যে আমার 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 অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমি গেলাম, যার পরে ওইখানে ওয়েটিং, ওই যে ওয়েটিং পর্যন্ত গেলাম, ওয়েটিং থেকে তখন একজন থাকে, উনি হচ্ছে ইয়া দেয়, অ্যাপয়েন্টমেন্ট ডেট টাইম থাকে যে 10টা 10:30 থেকে 11টা পর্যন্ত, বা 11টা থেকে উনি বলবে যে 10টা থেকে 11:30 পর্যন্ত কি আছে, ওরা যান। তখন তুই মেইন যে ইন্টারভিউ রুম, ওইখানে যাইতে হয়। ওইখানে যাওয়ার পরে পাসপোর্ট দিয়া রেজিস্ট্রেশন করতে হয়, মানে পাসপোর্টটা শো করে যে আমি আসছি, মানে কনফার্ম করতে হয় আর কি। যখন আমার পাসপোর্ট আমি দিলাম, তারপরে ওইটা হচ্ছে একটা স্ক্যানের মতো, পাসপোর্ট স্ক্যান করে, কিন্তু আমারটা স্ক্যান হয় না। সবারটা হইতেছে, কিন্তু আমার পিছনেরটা দিছে, মানে আমারটা দিছে, কিন্তু আমারটা হয় না, সবার গুলো হইতেছে। আমি বলতেছি মানে মানে পাসপোর্ট স্ক্যান কপালটাই হয় না, খারাপ। মানে না, মেশিন তো খারাপ হওয়ার কোনো প্রশ্ন নাই, যেহেতু আমার সামনেরটা হইছে, না, পরেরটা হইতেছে, কপালের অনেকেরটা কথা বলতেছি যে সবার গুলো হইতেছে, আমার গুলো হইতেছে না, কপালটাই খারাপ। তখন আমি একটু একটা চিন্তা করে গেলাম যে আজকে কি ইন্টারভিউ হবে না, নাকি নাকি কি হবে, এখন কি আবার পাসপোর্ট অফিসে যাইতে হবে নাকি, মানে কি করতে হবে বুঝতেছি না। তখন উনি আবার একজন সিকিউরিটি অফিসার, ওনার ডাক ডাক দিল, ডাক দেওয়ার বলতে হচ্ছে এরকম এরকম অবস্থা, কি করবো। পরে উনি বলতেছে, আসো তুমি তাহলে ওইখানে আসো। আমি তো নার্ভাস যে কি হলো আমার। হুম। পরে গেলাম, যাওয়ার পরে উনি কয়েকটা কোশ্চেন টোশ্চেন করলো, করার পরে বললো যে ঠিক আছে, আমি তাহলে এটা ম্যানুয়ালি করার চেষ্টা করে দেখি। তো উনি মনে হয় বাংলাদেশের পাসপোর্ট হয়তো কিভাবে জানি ভেরিফিকেশন করছে, আমি জানি না। করার পরে বলছে যে ওকে, এভরিথিং নাম্বার ইজ দিয়ে ফাইন, করবে, তুমি এখন যাও। ম্যানুয়ালি করলে আর হুম। করবে না। তো তো করার পরে যখন গেলাম, যে তখন আবার ওয়েট করতে হয়। তখন ইন্টারভিউ আহ ওইখানে কয়েকটা সিট থাকে, ওইখানে সবাই ওয়েট করে, কাউন্টারের মতো থাকে ওইখানে, যারা ইন্টারভিউ নেয় মনে হয় 3টা না 4টা কাউন্টার আছে। তো কাউন্টারের ভিতরে হয়তো 2জন অফিসার থাকে বা 3জন থাকে। এক এক দিন এক এক রকম, এক এক দিন এক একজন, ঠিক আছে, ওটা কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই। তো ওই কাউন্টারে তখন কল আসে যে ওইখান থেকে সব দেখা যায় যে ওই কাউন্টার খালি বা ওই কাউন্টারে লোক আছে। যেটা খালি হয় ওইটাতে ডাকে, ডাকলে গেলে, যাওয়ার পরে পাসপোর্ট দিতে হয়, সব কাগজপত্র দিতে হয়। দেওয়ার পরে পাসপোর্ট দেখার পরে উনি হচ্ছে তোর ফাইল যেটা, ওইটা মানে দেখবে সে সবকিছু। পরে কোশ্চেন করে যে কি অবস্থা, মানে কিসের জন্য, তোমার পারপাস কি, এই সেই। পরে উনি আবার সব ভেরিফিকেশন করতে পারে, ওনার কম্পিউটার থেকে সবকিছু ভেরিফিকেশন করার পরে তারপরে উনি ডিসিশন দিবে যে ভিসা কি অ্যাপ্রুভ হবে নাকি হবে না। ঠিক আছে, উনি সিদ্ধান্ত দেয়। অনেক সময় পেন্ডিং রাখে, যেমন আমারটাও পেন্ডিং এ ছিল। আহ তো অনেক সময় পেন্ডিং এ রাখতে পারে, রিজেক্ট করতে পারে, আবার অ্যাপ্রুভ করতে পারে। তো এই হচ্ছে যে বিষয় ওইখানে আসলে কোনো কাগজপত্র বা বেশি কাগজপত্র বা বেশি কোশ্চেন, এগুলো কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে মানে ওরা অবশ্য আসলে ফিল্টার করার চেষ্টা করে যে যে ভিসা টাইপ থাকে অনেক রকম, যেমন ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা বা মেডিকেল ভিসা, ওই যে টাইপ অনুযায়ী যে পারপাস, ওই পারপাস ওকে 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 কিনা, বা যে ডকুমেন্ট গুলা আমি যে দিলাম এখানে কোনো ফেক ডকুমেন্ট নাই, কোনো ক্রিমিনাল হিস্ট্রি নাই, সবগুলা যেন ওকে থাকে। এটাই হচ্ছে মেইন জিনিস। আমি যদি বলি যে আই লাভ ইউর কান্ট্রি, আই লাভ ইউএসএ, আই ওয়ান্ট টু সেটেল দেয়ার, আমি তোমাদের দেশে গার্লস এটা করে ভরাই ফেলবো, এই সেই। But না না, এটা এটা হচ্ছে, ওইটা হচ্ছে ভিসা টাইপ। এখন যদি তুমি ট্যুরিস্ট ভিসা নিতে চাও, নিয়ে যদি এই কোশ্চেনের উত্তর দাও, তাহলে ট্যুরিস্ট আমি ভিসার সাথে স্টুডেন্ট এই ভিসা, কোশ্চেনের স্টুডেন্ট ভিসার আনসার। কথাই বলতেছি। ধর স্টুডেন্ট ভিসায় আমি এটা বললাম, তখন কি হবে? স্টুডেন্ট ভিসা আমি বলতেছি, তাহলে সব ক্লিয়ার। আমি এক সেন্টেন্সে বলি, স্টুডেন্ট ভিসা ইজ ওয়ান টাইপ অফ ট্যুরিস্ট ভিসা। হুম, সেটাই আমি তাইলে আমি সেটাই এক্সপেক্ট করতেছিলাম। ঠিক আছে। তো স্টুডেন্ট ভিসা ইজ ওয়ান কাইন্ড অফ ট্যুরিস্ট ভিসা। মানে সময়টা একটু বেশি, 5 বছর। টুরিস্ট আর হয়তো ট্যুরিস্ট ভিসা হচ্ছে, 3-4 মাস, আর স্টুডেন্ট ভিসা হচ্ছে না না, 5 বছর। ট্যুরিস্ট ভিসার আমি যে জানি না, আমি ভ্যালিডিটি, এক্স্যাক্টলি বলি নাই, আমি এমনিতে বললাম আর কি, হ্যাঁ যেহেতু আমাদের হ্যাঁ, ভিসার মেয়াদ থাকে, মানে অন্যান্য জায়গায় ভিসার মেয়াদ 3 মাসই থাকে নর্মালি।
সেই জন্য বললাম আর কি। এই হচ্ছে সো যাই হোক, না, এই জিনিসটা ইউএসএ এই জিনিসটা টুরিস্ট। কনফার্ম করা উচিত। যেমন আমি অস্ট্রেলিয়ার ব্যাপারে কথা বলছিলাম আমাদের ইমরানের হুম সাথে। সো সে হুম বলল যে ইউ হ্যাভ টু, মানে এনশিওর বা এটা কনফার্ম করাইতে হবে, এটা বুঝাইতে হবে অ্যাম্বাসির লোকেদেরকে যে আমি তোমাদের এখানে পড়াশোনা করতে যাব, তোমাদের এখানে আমি থাকতে যাইতেছি না, পড়াশোনা করতে যাব, পড়াশোনা কইরা আমি বাংলাদেশে ব্যাক করব, ব্যাক কইরা বাংলাদেশে কিছু একটা করব, আমার তোমাদের এখানে থাকার কোনো এক্স্যাক্টলি। ইন্টেনশন নাই। ঠিক আছে? হুম এইটা যদি আমি এনশিওর করতে পারি, দেখা গেছে যে 90% কাজ কমপ্লিট। ঠিক আছে? আর বাকি যদি সব কিছু পেপারস টেপারস এন্ড এভরিথিং সব ঠিক থাকে, তাহলে হচ্ছে আমি যাইতে পারবো, বা আমার অ্যাপ্রুভ করতে পারে, ভিসা দিতে পারে, নাকি? হুম সেম হুম হুম, সেম। সেটাই। এখানে আবার মানে এখানে আবার ডকুমেন্ট প্লাস কথা, মানে কথায় কাজে মিল থাকতে হয়। মানে এই হচ্ছে, অনেকের আবার অনেক কি থাকে, এক একজনের ডকুমেন্ট এক এক রকম, এক একজনের কাগজ এক এক রকম। ঠিক আছে, তো ওই ডকুমেন্টের সাথে তার কথার কোনো মিল নাই, বা কথার সাথে ডকুমেন্টের মিল নাই, যে কোনো একটার সাথে একটার যদি মিল না থাকে, তখন যে সমস্যা হয়। যেমন আমার সামনে যে ছিল, ও একটা ভুল করছে। ভুলটা হচ্ছে কি, ওরে ওরে কোশ্চেন করছে যে তোমার আব মানে তোমার বাবা কি করে। তো সে বলছে যে আমার বাবা ব্যবসা করে। ঠিক আছে, ব্যবসা করে, কিন্তু কি বিজনেস করে বা কি টাইপের বিজনেস করে, ওরে ডিপ, একদম ডিপ প্রশ্ন করছে। কিন্তু ও ও নিজেও জানে না যে ওর আব্বা কি 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 বিজনেস করে। ঠিক আছে, জানে যে ব্যবসা করে, বা ওই ও মনে বলছিল রড সিমেন্টের ব্যবসা করে। ঠিক আছে, এইটুকু ও জানে, কিন্তু এর ভিতরে কোন, মানে এর ভিতরে ডিপ বলতে কেমন রড, বা কিসের রড, কোন কোম্পানির রড, কোন সিমেন্ট, কিসের সিমেন্ট, কত কত ইয়ারলি কত সেল হয়, কোয়ার্টারে কত সেল হয়, এই বিষয়গুলা। এখন এগুলা কারণ আঁকতে কি, গেলে আইকিউ থাকা লাগবে। হুম, ও আইকিউর একটা বিষয় আছে, প্লাস প্লাস ওই বাবার বিজনেসের সাথে একটা টাই। অনেকে কিন্তু এরকম হয় যে বাপ ব্যবসা করতেছে, আমরা কোনো হিসাব নাই, না না, মানে টাই এখানে নাই। এখানে আমি বলি, এখানে আমি কেসটা বলি। কেসটা কি হয়েছে, তার বাবা আসলে বিজনেস করে না। ঠিক আছে? হ্যাঁ, সে হচ্ছে ওইটাই বের করার চেষ্টা স্কুলটা করছে। কিনে নিছে। ঠিক আছে? কিনে নিছে। এখন তাকে যে কোশ্চেনগুলো করা হয়েছে তাকে ফিল্টার করার জন্য। সে কি আসলেই তার বাবা বিজনেস করে নাকি কি জন্য, মানে কি করে? ঠিক এটাই আছে? এটাই তো তো ওইটাই এটা ওইটাই কিন্তু এই যে তারা খুব ভালো করে জানে কি প্রশ্ন করলে কোনটা বের হয়ে আসবে। ঠিক আছে? এই হুম জন্য সে ট্র্যাপে হুম ফেলায় এভাবে এটা বুঝে নিছে আর কি। এটা এটা আসলে ট্র্যাপ না, এটা টেকনিক, মানে এটা আমি এটা বললাম আর আসলে কি, টেকনিক। হ্যাঁ, আমি বললাম ট্র্যাপ আর কি। তো এটা হচ্ছে মেন কারণ, যদি তার বাবা বিজনেস করে, কিন্তু তারা তারা কিন্তু সাইকোলজিস্ট। ঠিক আছে, যারা ইউএস এম্বাসিতে ইন্টারভিউ নেয়, দে আর সাইকোলজিস্ট। ঠিক আছে, তারা যাওয়ার পরে চোখ দেখে মোটামুটি কনফার্ম হয়ে যায় যে তোর ভিসা দিব নাকি এটা দিব না। আসলে সাইকোলজিস্ট হওয়া লাগে না, মানে তাদের এক্সপিরিয়েন্সই এটা। ঠিক আছে? না না, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই অবশ্যই, কিন্তু দে আর ট্রেন্ড বাই সাইকোলজিস্ট। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। তারা, তো এই হচ্ছে যে বিষয়। তো যেটাই মানে এ, ওরা বুঝতে পারার পরে কোশ্চেন করে, যে কি, মানে ডিপে যায়, আস্তে আস্তে ডিপে যায়। তো ওই সিচুয়েশনে হ্যান্ডেল করাটা খুব কঠিন। অনেকে কি কি হয়, সবকিছু সত্যি, কিন্তু নার্ভাস হওয়ার কারণে সব উল্টাপাল্টা পেস লাগিয়ে দেয়। ঠিক আছে, ওই ওই জিনিসটা হ্যান্ডেল করা খুব মানে কনফিডেন্স, ইম্পর্টেন্ট। যারা কনফিডেন্স, কনফিডেন্স প্লাস হচ্ছে মাইন্ডসেট। যেমন একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন হলে, মানে আমরা তো একটু একটু ভয় পাই, বা একটু ভয় পাইয়া একটু নার্ভাস হইয়া উল্টাপাল্টা আনসার দিয়ে দেই। ভুল হইলে আহ, এটা এটা বলা যায় যে আই এম সরি, আমার আনসারটা ভুল ছিল, আমি আমার এটা বলা যায়, সমস্যা নেই। ঠিক আছে, এটা এরকম না যে আমি একটা জিনিস বলছি মিস্টেকেনলি আমি আমার, বলে ফেলছি আর কি। হুম হ্যাঁ হুম এটা এটা ওরাও আমার মনে হয় অ্যাপ্লাই করার সময় ওরা বলে যে যদি কোনো ভুল আনসার হয়, অনেক সময় আছে না, আমরা কথা বলার সময় একটা হিসাব না, বা একটা একটা কিছু। বিষয় হয়েছে কি, ও, তোর এই যে এম্বাসিতে তুই যদি ইয়ে করতে পারোস, এটা প্রমাণ করতে পারোস যে তুই মানে এটা প্রমাণ করতে গেলে যে আমি আসলেই রিয়েল, এটা প্রমাণ করতে গেলে তোর নর্মাল থাকতে হবে। যে ধর আমি এখন
গ্রাফিক ডিজাইনার, আমি এটা করি সেটা করি। আমি যদি সত্যি এটা করে থাকি তাহলে আমি নর্মাল, ঠিক আছে, আমি নরমাল, ন্যাচারালি এটাই নর্মাল থাকি, ঠিক আছে। কিন্তু যদি এটাই আমি না এটাই করি তখন আমার ভিতরে তাহলে একটা কিন্তু ভয় ভেজাল কাজ করে, একটা নার্ভাসনেস কাজ করে, কখন আমি কাজ কোনটা করে। মিথ্যাটা মানে সত্যটা হুম, বইলা দেই, ঠিক আছে, মিথ্যাটা এটাই চলে আসে। তো এটাই ওই এটাই একটা হচ্ছে মেন জিনিস। ভয় থাকে, মাইন্ডসেট। তো এই জন্য মানে ওই ক্ষেত্রে আমি বলি মানে আমি আমার কথাটা যেটা হচ্ছে, আমি চিন্তাও করি মাঝে মাঝে যে যদি আমি এরকম কোনো সিচুয়েশন আসে তাহলে আমার মনে হয় মিথ্যাটা কনফিডেন্টলি বলা উচিত, ঠিক আছে, যে না মানে এটা যাতে সিমস করে যে আমি আসলে সত্যি কথাই বলতেছি। মানে এমবেসির ক্ষেত্রে আমি হুম বলতেছি, নট মানে এমনি তো হুম নর্মালি কথা বলার ক্ষেত্রে আমি মিথ্যা কথা বলার মানে ইন্সপায়ার করতেছি না না। না 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 না, এটাই তুই আহ, আটকায় গেছিস আবার কি? না, তুইও একটু আটকেছিস এখন। হুম, আসছে, বল। তুইও একটু আটকেছিস এখন, ঠিক আছে মনে হয় না, হুম এটা সবারই। আমরা নর্মাল কথা বলার সময় তো অনেক সময় ভুল করি, অনেক সময় ভুল তথ্য দেই, অনেক সময় একটু না, ক্রিটিক্যাল ভুল হইলে নর্মালি কিন্তু আমি যে ভুল তথ্য দিলে সাথে সাথে অটোমেটিক সরি চলে আসে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যখন আমি সেম সেম। যখন আমি ধর মিথ্যাটা বলে ধরা খেয়ে যাই, তখন কিন্তু আমার চেহারা দেখে বোঝা যায় আসলে আমি মিথ্যা বলছিলাম, ঠিক আছে। তখন একটা চেহারার মধ্যে এটা ফুটে ওঠে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, মানুষের হুম চোখ কথা বলে, ঠিক আছে। হুম, আরেকটা ভুল, আরেকটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কথা বলি, এটা হচ্ছে ইউএস, বিশেষ করে ইউএস এম্বাসির ক্ষেত্রে বা ওয়েস্টার্ন বা ভেরি ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে, যারা ফার্স্ট ক্লাস কান্ট্রি, এটা হচ্ছে ড্রেস। ড্রেস অনেকে মনে করে যে একদম হ্যাঁ, ইংটিং করে। দামি পোশাক, না ফর্মাল, নির্দিষ্ট কোনো ড্রেস কোড নাই। বাট প্লাস ফর্মাল। যেহেতু এটা একটা অফিস, হুম। না, ইউএস এম্বাসি বলে দেয় যে আমাদের কোনো ড্রেস কোড নাই, কিন্তু তার মানে এই না যে আমি শর্ট প্যান্ট পরে যেতে পারবো, ঠিক আছে। ইয়ো বিষয়টা ইয়ো হচ্ছে এরকম আর কি। ইয়ো ইয়ো হুম, হানি যে সিং। নির্দিষ্ট, হ্যাঁ, নির্দিষ্ট কোনো ড্রেস কোড নাই, ফর্মাল ড্রেস, যেহেতু এটা একটা অফিস, এটা একটা মানে একটা অফিসে আমি যাচ্ছি, ওইভাবে যেভাবে ড্রেস আমি পরতাম আমি সেভাবে যাব। অনেকের ধারণা যে আমি একদম দামি পোশাক পরে গেলে আমার অনেক কিছু মনে হয়, এরকম কোনো জিনিস নাই। তারা দামি কাপড়, কালার, তারপরে হচ্ছে অনেকে মেয়েরা মনে করে যে আমি থ্রি পিস অথবা বোরকা বা হিজাব পরে গেলে আমার ভিসা দিবে না, কমপ্লিটলি রং। তারপরে হচ্ছে দাড়ি রাখলে অনেকে মনে করে যে ভিসা দিবে না, কমপ্লিটলি রং। মানে দাঁড়িয়ে খ্রিস্টানরা করে এগুলো, বাংলাদেশের, আমেরিকা এখন ট্রেন্ডে আসছে দাড়ি। যাই হোক। ইউএস, আমেরিকা হচ্ছে কোনো এখানে কোনো কালচার নাই, কোনো ট্রেন্ড নাই, এখানে যে যেটা করবে এটাই কালচার। হুম। এটা হচ্ছে ফ্রি কান্ট্রি। তুমি যদি শর্ট প্যান্ট পরে ঘুরো, এটা এটা হচ্ছে এখানে কালচার। তুমি যদি দাঁড়িয়ে রাখো, এটাই কালচার। এটাকে এখানে কোনো সরকারের বা সমাজের কোনো এখানে কোনো হস্তক্ষেপ নেই। যেটা করবে এটাই কালচার, ট্যাটু আঁকবে এটাই এটাই কালচার। হয়তো একটা সোসাইটির এটা একটা কালচার, এটা ওভারঅল না, কিন্তু একটা সোসাইটি, ঠিক আছে। তো এই জিনিসগুলা ওরা জানে, ওরা ওরা বাংলাদেশের কালচার সম্পর্কে জানে, ড্রেস কোড সম্পর্কে জানে, এভরিথিং জানে। তো এইগুলা করার কোনো দরকার নেই, আনলেস যদি কোনো ক্রিমিনাল হিস্ট্রি বা এরকম কোনো ক্রাইম বা এরকম কোনো জিনিস যে তুই মিথ্যা বলছস। অনেকে কি করে মিথ্যা কথা বলে, আর মিথ্যা কথা বললে ওরা সুযোগ মানে ওদের কাছে তথ্য থাকে, বা এমন কোন মিথ্যা কথা যেগুলা দেশের মানে, যেমন আমি বললাম যে আমার তো আমার আমার বয়স নিয়ে আমি মিথ্যা কথা বললাম, আমার বয়স হলো 25 বছর, আমি বললাম আমার বয়স 19, বা আমি এনানিকা ঠিক করলাম বা কারেকশন ইয়ে করলাম, ওরা বের করে ফেলবে, ওদের কাছে রেকর্ড আছে, কারণ ওদের কাছে অ্যাক্সেস আছে বাংলাদেশ গভর্নমেন্টের ডেটা, ঠিক আছে। তো ওরা ওরা এগুলো বের বের করবে। বা এরকম হইতে পারে অনেক সময় কোশ্চেন করে যে তুমি কি অন্য দেশে ট্রাভেল করছো কিনা, বা অন্য দেশ থেকে ভিসা রিজেক্ট হয়েছে কিনা। অনেকে বলে যে না, হওয়া সত্ত্বেও বলে না, মানে যাদের হয় না তারা তো নাই বলবো, তারা তো আর হ্যাঁ বলবে না, কিন্তু অনেকে হওয়া সত্ত্বেও বলে যে না, কিন্তু এটা করলে এটা কমপ্লিটলি রং, কারণ ওদের ওদের কাছে ইনফরমেশন থাকে, ঠিক আছে। তো যেটা সত্যি এটা এটা সত্যি মানে বলে দেওয়াই ভালো, ঠিক আছে। যদি যদি দেখা গেছে অনেক সময় খুব নর্মাল একটা মিথ্যা, যে যে কারণে হয়তো এটা বললে কিছুই কোনো হবে না। সমস্যা হইতো না, হ্যাঁ। হ্যাঁ, কিছু হবে না, কিন্তু তুমি মিথ্যা কথা বলছস, এই মিথ্যা কথার কারণ শুধু এটার কারণে তোর ভিসা দিবে না, কারণ ওরা মনে করে তার মানে আরো মিথ্যা কথা আরো আছে, মিথ্যা কথা আছে, হ্যাঁ। ঠিক আছে। তো এই হচ্ছে ফ্যাক্ট। সব সত্যি আমি ইন্টারভিউতে বলবো, বা আমার ফাইল অনুযায়ী আমার সত্যি কথা বলবো, আমার আর কোনো ভয় নেই, ঠিক আছে। আবার অনেক সময় কি হয়,
মানে এডিশনাল ডকুমেন্ট চায়, যেমন তুই বললি যে আমার তো আমি এটা করছি বা ওটা করছি, তখন বলবো যে আচ্ছা ঠিক আছে, তোমার 2 দিন সময় দিলাম, তুমি ওইখান থেকে একটা ডকুমেন্ট এনে দাও। হ্যাঁ ঠিক আছে, তুই অনেক সময় অনেকে মিথ্যা কথা বলে বা আহ, বলতে বলে, সময় বলার চায়। কারণে যখন, হ্যাঁ যদি ডকুমেন্ট চায় তখন তো তুমি আর ডকুমেন্ট দিতে পারবে না, তখন সমস্যা। ঠিক আছে, এই হচ্ছে যে বিষয়, এটা হচ্ছে একদম ওভারঅল বিষয় সবকিছু। তারপরে আর আরেকটা বিষয় হচ্ছে ইউএস এম্বাসির পলিসি আপডেট হয়, ঠিক আছে, সবসময় এক এক রকম থাকে না। আমি যখন ফেস করছি এখন হয়তো অনেক আপডেট হয়েছে, অনেক পলিসি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এইগুলো এটা আসলে এটা নির্দিষ্ট অবশ্যই। করে আরেকটা ব্যাপার হচ্ছে যে হয়তো তোর সাথে যেভাবে ট্রিট করছে, ঠিক আছে, যেমন তোর এক্সেপশনাল একটা ঘটনা হয়েছে, সবার পাসপোর্ট স্ক্যান হয়েছে, তোরটা হয় নাই, ঠিক আছে, তোরটা ম্যানুয়ালি করছে। তো এরকম আবার তোরে যে কোশ্চেনগুলো করছে বা যেই যে বিষয়গুলো জানছে, হয়তো সবাই তো সবার এক না, এরকম করবে না, ঠিক আছে। বাট ইউ হ্যাভ টু অনেক আমার মেন থিং যেগুলো বললি যে সত্যি কথা বলতে হবে, ঠিক আছে, কনফিডেন্স রাখতে হবে, একটা মাইন্ডসেটের ব্যাপার স্যাপার আছে, নার্ভাস হয়ে ইয়ে করে মিস্টেক করে ফেললে এটা আমি সরি বলে দিলে ইটস ওকে। আমি কোনো হুম একটা আমার রেকর্ড থাকলে আমি মিথ্যা না বলে, ছোটখাটো জিনিস আমার তো হুম মাইরা ফেলতেছে না এখানে, হুম। তাই না? না, মিথ্যা না এইখানে বলে কোনো আমি ইয়ে নেই। সত্যিটা বলে দিলাম, তাদের হুম। কাছে কিছু আমার আমি দোষের আমি কিছু একটা না তো, ট্রিক মানে আমি আমি বলতেছি ভিসা তোর না, একটা রিজেক্ট হয়েছে, একটা দেশে রিজেক্ট হয়েছে, তুই ইন্ডিয়া যাইতে চাইতেছস, হয়তো এখন তাদের কারেন্ট সিচুয়েশনে তোর ইন্ডিয়া নিতে পারতেছে না, এই জন্য রিজেক্ট করে দিছে, তো সমস্যা ওইখানে নেই, তো তোর কোনো দোষ নাই, তাই না? দোষ নাই, এটাই তো এটাই সেইখানে তো এটা এটাই। মিথ্যা বলার কিছু নাই। আচ্ছা বল কি না, বলছিস। আমি আমি একটা নার্ভাস না হওয়ার জন্য আমি একটা ট্রিক ফলো করছি। এটা 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 হচ্ছে আমার একান্ত বানানো ট্রিক। এটা হচ্ছে যে আমি মনে মনে চিন্তা করছি যে যদি ইউএসএ না হয় তাহলে আমি অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করবো। ঠিক আছে, অপশন মানে আছে। কারণ আমি প্রেশারটা হচ্ছে আমি অস্ট্রেলিয়ার উপরে চাপাইতেছি বা অন্য করে দেশে হইতে পারে যে এখানে না হইলে আমি ওইখানে ওইখানে চেষ্টা করবো। আমার ওইখানে নার্ভাস হওয়ার যথেষ্ট কারণ আছে, হ্যাঁ কিন্তু বুঝছি আমি আবার এটা। নার্ভাসনেস কাটানোটাও জরুরি। আবার ওটা আমার টেকনিকটা আমি বলছি, অনেকের অনেক টেকনিক থাকতে পারে। আমারটা হচ্ছে আমি মানে রিল্যাক্স, অপশন আছে আমার 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 অপশন অপশন আছে, আমার এত প্রেশার নেই, ওকে এভরিথিং ইজ ফাইন। তো এরকম হচ্ছে আর কি। কারণ কি, যখন তুই ইন্টারভিউ ওই ওই জায়গাটায় ওয়েটিং করস, ওয়েটিং করার সময় দেখা যায় অনেকে ইন্টারভিউ দিচ্ছে, হ্যাঁ, যার সময় অনেকেরই মানে অনেকের অ্যাপ্রুভ হচ্ছে, অনেকের রিজেক্ট হচ্ছে সেম টাইম, ঠিক আছে, তোর চোখের সামনে। তো ওই ওই জিনিসগুলো ফিল হয়, ও খালি মনে হয় যে আরে আমার যদি মানে যদি রিজেক্ট হয় তাহলে আমি আমি কি করব। আমার ওই সময় পর্যন্ত তোর অনেকগুলো টাকা খরচ হয়, আমি কি অনেকগুলো করব, একটা হ্যাঁ টাকা পয়সা ফ্যামিলি, খরচ হয় ঠিক আছে, ফ্যামিলির। কিন্তু ওই যে আমি তো যেটা ওই সময় আমি কি করছি, আমি বলছি যে এখানে না হইলে আমি অন্য জায়গায় করবো, এখানে না হইলে অন্য জায়গায় করবো, মানে হ্যাঁ রিল্যাক্স এটা থাকার খুব জন্য। ভালো একটা ট্রিক, মানে এটা অ্যাপ্লাই করার মতো একটা ট্রিক, ঠিক আছে। এ, মানে তো তখন আমার একটা আশ্বস্ত ফিল করি কি, যে এইখানে না ফিল হলে করে কি যে সান্ত্বনা, আমার তো, সান্ত্বনা যে হ্যাঁ, আমার তো অপশন আছে, ঠিক আছে। অনেক সময় হয় অপশন যে আছে, ওই আমার আর কোনো অপশনে আমি অপশন রাখছি, নাই, আমি এখানেই শেষ, ঠিক আছে। তখন প্রেশারটা তাইলে একটু সমস্যা, বেশি থাকবে, এটা স্বাভাবিক। আর বেশি যখন থাকে, আমি বেশি অপশন নার্ভাস। অপশন বানায় ফেলবো তখন দূর একটা গেলে যাক, সমস্যা নেই। নর্মাল সেন্সে আমি বলি, এখনকার পোলাপান অনেক প্রেম টেম করে, যত কিছুই করে, ঠিক আছে। দেখা গেছে যে আহ, মানে সে একটা প্রেম করে এখানে ঝাড়ি টাড়ি দিছে, ঠিক আছে, এখন তো অনেকে ডাবল টাইমিং করে। তো দেখা গেছে আরেকটা থাকলে, তুই একটা রাগ করলে তুমি তোমার মতো থাকো, রাগ করে আসো থাকো, ফোন টোন দেয় না, কোনো কথাবার্তা বলে না। দেখা গেছে যে ওই আবার উল্টা কল দিছে, ঠিক আছে। তো তখন যে আরেকজন নাই, ঠিক আছে, একজনই, তখন মানে ব্রেকআপের আগে ব্যাকআপ নাই, ঠিক আছে। তখন প্রবলেমটা হয়ে যায় যে এখন ব্রেকআপ হয়ে গেলে তো আমি শেষ, আমি তো ওরা ছাড়া বাঁচবো না। কিন্তু যখন ব্রেকআপের আগে ব্যাকআপ আছে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তো যখন ব্রেকআপের আগে ব্যাকআপ আছে, তখন আসলে অত কেয়ার করার কিছু নাই, কারণ আই হ্যাভ দ্য অপশন, ঠিক আছে। আমার এটা এই দিক দিয়ে না হইলে ওই দিক দিয়ে হবে, সমস্যা নেই। মানে এটা মেন্টাল একটা ভালো একটা পিস আর ট্রিক। কি, যে আরেকটা মেন্টাল বিষয় আমি যেটা মেন্টাল বললাম, একটু রিল্যাক্স। এটা আই থিঙ্ক স্পিরিচুয়ালি ঠিক আছে, অ্যান্ড এটা অ্যাপ্লাই করলেও ভালো। সেটা হচ্ছে তাকদিরে বিশ্বাস করা, ঠিক আছে। আমাদের এটা তো এটা তাকদিরে তো ওটা লেখা, তো রিজিক রিজিক আমার যেখানে আছে সেখানেই। তো এত টেনশন করার ওটা কিছু তো নাই। ফার্স্ট, আমার চেষ্টা আমি করে যাই। ওটা তো
হ্যাঁ, না হুম, অনেকেই এটা চিন্তা করে না, আমি সেজন্য বলতেছি। তো আমারটা হ্যাঁ অন্য এটাই, জায়গায়, হ্যাঁ। আল্লাহরটা আল্লাহ করবে। যদি আমার রিজিকে থাকে অবশ্যই এখানে হবে, রিজিকে যদি অন্য জায়গায় থাকে হবে না, সমস্যা কি? তো হুম। এত তো এইটাই, না না, আমি কিন্তু প্ল্যান করছি, আমার মেইন প্ল্যান কিন্তু ছিল যে আমি কানাডা আসবো, অথবা বা ইউরোপ বা জার্মানি বা এখানে, ঠিক আছে। আমি বা আয়ারল্যান্ডে আমি অনেক যোগাযোগ করছি, অনেক জায়গায় গেছি। কানাডার জন্য আমি ইনফ্যাক্ট সবার প্রথম গেছি কোন একটা জায়গায়, কোন একটা অফিসে বা কিছু কথা বলার জন্য কানাডা যাবো, কিন্তু আমি আসছি ইউএসএ। তো এটাই আমি বলার চেষ্টা করতেছি যে ঘুরায় ফিরে ফার্স্ট এখানে নিয়ে প্ল্যান, আসছে আর কি। হুম। হ্যাঁ, প্ল্যান মতো কিছু হয় না। যে আমার ফার্স্ট প্ল্যান করছি আমি ওই জায়গায় হবে, এটাও কোনো সময় হয় না, ঠিক আছে। তো এই হচ্ছে যে বিষয়, মানে ওইটা যখন আমি মাথায় নিব তখন এভরিথিং, মানে নার্ভাসনেসটা কম কম হয়। অবশ্যই আমি জানি যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে আমার মতো, যা অনেকে ম্যাক্সিমাম মানুষ, তাদের একটা নার্ভাসনেস কাজ করে, অনেক টাকা পয়সা খরচ করা হয়ে যায়, ফ্যামিলি একটা প্রেশার আছে, এতদিনের পরিশ্রম, হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক কিছু একটা ফ্যাক্টর কাজ করে, হ্যাঁ। তো এই হচ্ছে যে বিষয়। আরেকটা জিনিস, যদি কেউ এম্বাসি ফেস করতে চায়, টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। ঢাকা শহরে অনেক জ্যাম। মিনিমাম আমি 3-4 ঘন্টা আগে যাওয়ার সাজেস্ট করি। যদিও যায় দাঁড়ায় থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু লেট করলে অসুবিধা। তো এখানে হোটেল আছে কারণ কত সুন্দর সুন্দর, হোটেলের রিসেপশনে বইসা চা খাওয়া যায়। না, ওইটা তো করা যায় যারা, আমি জাস্ট জাস্ট কিডিং। হুম। যারা মানে অনেকে চিন্তা করে যে না, আমি যখন ইন্টারভিউ দেই আমি তখন মালিবাগ থাকি, তো ওইখান থেকে বাড্ডার দূরত্ব 1 ঘন্টা। কিন্তু আমি যদি চিন্তা করি যে 2 ঘন্টায় আমি যাব, হুম, আমি 2 ঘন্টা যাইতে পারবো। কিন্তু আমি 3 ঘন্টা হাতে নিয়ে গেছি, তাও আবার আমি এই পাঠাও রাইড দিয়ে গেছি, তারপরেও আমি জ্যামে পড়ছি, ঠিক আছে। আমার আমি যতটুক আশা, ওই আমি 3 ঘন্টা সময় নিয়েছি, ওইটার সুন্দর ছিল, ঠিক আছে। আমি বেশিক্ষণ ওয়েট করা লাগে নাই, আধা ঘন্টা ওয়েট করছি। তো আমি কিন্তু এটা চিন্তা করলে পারতাম যে আমি তো পাঠাও রাইড দিয়ে যাবো, তাহলে আমি 2 ঘন্টা নিয়ে যাই, ঠিক আছে। তাহলে কি হইতো, আমি দৌড়াদৌড়িতে থাকতাম, চাই দেখতাম যে আমার সিরিয়াল, আমি একটা দৌড়াদৌড়িতে থাকতাম, আমি সব উল্টাপাল্টা হয়ে যেত। হুম তো হুম। এইটা হচ্ছে যে ফ্যাক্ট, একটা কারণ এটা তো একটা স্ট্রেস, গুরুত্বপূর্ণ জিনিস। স্ট্রেসের মধ্যে হুম, যাইতে হইতো। আর প্রেসারে হুম, আসলে তাড়াহুড়োর গেলে মধ্যে অনেক কিছুই ভুল হয়ে যায়, যে দেখা গেছে যে একটা হয় ডকুমেন্টস মিস ফালাই হয়। দিয়ে চলে গেছে। তো একটা হুম। ডকুমেন্টস মিস মানে পুরা ভিসাই মিস। অনেক কিছু মিস, ভিসা মিস না, হয়তো সময় মিস হবে, অনেক কিছু হইতে পারে সময় না, হয়তো অনেক সময় মিস যে হবে। তুই একটা হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট বছর। ডকুমেন্ট নেস নাই, ঠিক আছে, ওই ডকুমেন্টের কারণে তোরে হুম। মানে তারা অ্যাপ্রুভ করতে পারতেছে না, ঠিক আছে, তোরে কি আবার হ্যাঁ, সময় দিবে, হইতে পারে, নাও দিতে পারে। সো সেটাই। না আর হইতে পারে, আরেকটা আমি এটাই। ট্রিক দিয়ে রাখি, যদি কারো বসার সমস্যা হয়, ওই এমবিসির পিছনে একটা লেক আছে, খুব সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে বসে থাকতে হুম, পারে, ওখানে যে সময় কাটাতে পারে। হুম, যখন সময় হবে হুম। 5 মিনিট 10 মিনিট আগে সামনে চলে আসলো, শেষ। তো খুব ভালো মনোরম পরিবেশ, গুলশান আমার অনেক ভালো লাগে যাইতে। নতুন বাজার। তো যাই হুম, হোক। হুম, যে এই হচ্ছে সব বিষয়, হ্যাঁ। আর সব বিষয়, আর বিদেশে, যারা বিদেশে আসবে, যে কোনো দেশ হোক, কঠিন পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। যাদের টাকা নাই, তারা টাকা পয়সা আর এই আছে, যে তাদের তো স্কিল, সমস্যা নাই। এগুলো কিন্তু সবই আমরা স্কিলস নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। আর আমাদের হুম, তো পডকাস্টের নাম হচ্ছে স্কিলা পডকাস্ট। তো এটার প্রমোশন সবার, করে করে আগে রাখ। তো আমাদের পডকাস্টের নাম হচ্ছে স্কিল আপ পডকাস্ট, আর আমরা কথা বলতেছি কিন্তু স্কিলস নিয়ে, সবগুলাই এক একটা স্কিলস। আমরা প্রথম কথা বলছি ইংলিশ স্কিলস নিয়ে, ইংলিশ স্পিকিং স্কিল, ইংলিশ থিঙ্কিং স্কিল। সো অনেক ধরনের স্কিলস নিয়ে আমরা কথাবার্তা বললাম। তো আহ, হ্যাঁ বলেন মেহেদি সাহেব। আরেকটা বিষয় হচ্ছে, পড়াশোনা বিদেশে আসার ক্ষেত্রে আরেকটা, মানে অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমরা বাংলাদেশে তো ছেলে মানুষরা, বিশেষ করে ছেলেরা, রান্না টান্না বা একটা বিষয় আছে। তো এখানে আসলে নিজে রান্না করতে হয় যদি ফ্যামিলি না থাকে। এটা এটা তো সবাই ওই জানে আই বিষয়টা, থিঙ্ক। উম, বাইরে তো আর আহ, বুয়া থাকবে না, তাই না? না, ওইখানে না, এবং মানে মানে সবকিছু, খালি রান্না না, সব ম্যানেজ, মানে এভরিথিং মানে হচ্ছে A to Z আমারটা আমার নিজেরই খেয়াল রাখতে হবে, নিজের করতে হয়, ঠিক আছে। করতে হয়। এখানে কোনো আ- আমি আ- রোবটও আ- হায়ার করতে হুম, পারবো না, কিছুই না, কারণ আমার ওই ওই হুম। পরিমাণ টাকা নাই যে আমি একটা রোবট নিয়ে আসবো। হয়তো রোবট আবার কিনতে অনেক সময় পারবো। দেখা গেছে, মানে অনেক সময় দেখা যায় যে এরকম জায়গায় থাকা হয় যেখানে
আম, অনেক চ্যালেঞ্জিং, মানে চ্যালেঞ্জিং বলতে যেমন আমি যেহেতু ঢাকা শহরে আমি ছিলাম, ঠিক আছে, একাই ছিলাম, রান্না বান্না করছি নিজে, কিন্তু কি হইতো, বাসা নিচে নামলে দোকান, ওখান থেকে আমি নিতে পারতেছি, কিন্তু এইখানে তো মানে এই সিস্টেম নাই যে গাড়ি দিয়ে বাসা যাইতে নিচে হবে দোকানে। গাড়ি দিয়ে যাইতে হয় বা বাইক দিয়ে যাইতে হয় অথবা হাইটে যাইতে হয়। হ্যাঁ, তো ওই জিনিসগুলো একটা চ্যালেঞ্জ, যে আমি কিভাবে ওই জিনিস, যেমন আমি যদি বাংলাদেশে থাকতাম, একটা কিছু নাই, সমস্যা নাই, 5 মিনিট, 5 মিনিট কি বাসা থেকে নিচে নামলে দোকান, একটা কিছু কিনে আমি আনতে পারতেছি। তো এইগুলাও একটা ফ্যাক্টর, যে আমার এক মানে সামনের উইক এখানে একটা কি মানুষের সোসাইটির একটা জিনিস হচ্ছে, আমি নেক্সট উইক আমার কেমন কাটবে এরা আজকে প্ল্যান করতে হয়। যেমন আমি কি করি, যেমন এটা 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 হচ্ছে মানে এইখানকার মানুষের নিয়ম, এটা আমরা আমরা বাংলাদেশ এটা করি না। এটা হচ্ছে নেক্সট উইক আমি কি কি করব, আজকে যদি শুক্রবার মানে বৃহস্পতিবার হয়, শুক্রবার ইজ ফ্রি, আর শুক্রবার সবকিছু বন্ধ, শনিবার আমি এটা করব সেটা করব, রবিবারে পেঁয়াজ কিনবো, মানে এরকম, মানে মানে সবকিছু নোট ডাউন করা, যে আমার এটা এটা মানে করতে হয়, টু কারণ টু ডু এছাড়া উপায় লিস্ট নেই। টু ডু লিস্ট। টু ডু লিস্ট, টু ডু লিস্ট করা থাকে, আমি টাইম মতো এটা করি। এই টাইম মতো করার পরেও অনেক এটাও সময় কিন্তু অনেক একটা স্কিল, টাইম ম্যানেজমেন্ট স্কিল। হুম, হুম। এই টাইম ম্যানেজমেন্ট করার পরেও অনেক সময় যারা স্টুডেন্ট তাদের অনেক কিছু করা কঠিন হয়ে যায়, কারণ লাইফ তো আর প্ল্যান করা যায় না, অনেক সময় অনেক অনেক কিছু আনএক্সপেক্টেড হয়। যেমন তুই প্ল্যান করলি যে আমি রবিবারে এটা করব, দেখা গেল রবিবারে তোর জ্বর, বা রবিবারে তুই অসুস্থ, দেখা গেল রবিবারে বাইরে প্রচন্ড স্নো অথবা বৃষ্টি, তুই বাইরে যেতে পারলি না, উল্টা পাল্টা হয়ে গেল সব। তো কিন্তু প্ল্যান থাকলে একটু সহজ হয় এটাতে ওভারকাম করার। প্ল্যান এ বি করি আমি, সমস্যা কি? সমস্যা হুম নেই তো। তো প্ল্যান এ কাজ না, না করলে তো বি করবো। তো এই জিনিসগুলা একটা মানে অনেক স্কিল ম্যানেজ। আছে। লিস্ট মানে একটু আপনারা জানানোর চেষ্টা করবেন যে মানে কতটুক আমরা দিতে পারছি, ভালো হয়েছে কোন জায়গায় ভালো হয়েছে এটা বলার থেকে নাই, কোনগুলো খারাপ হয়েছে ওইটা আপনারা বলবেন, যে সাউন্ড খারাপ, লাইটিং খারাপ, এটা খারাপ, কথা মানে সো দ্যাট যেটা উই ক্যান খারাপ হয়েছে ওটা ইমপ্রুভ। বলবেন, ইমপ্রুভ। হুম। এন্ড আপনাদের যদি কোনো কিছু জানার কিছু থাকে কমেন্ট বেল। কমেন্টে জানাবেন, যদি কিছু জানার থাকে বা কিছু জানানোর থাকে, দুইটাই। আর যদি কোনো কিছু ইমপ্রুভ করার মতো আহ, থাকে তাহলে জানাবেন, তাহলে আমরা একটু চেষ্টা করব, বিশেষ করে বাসার চেষ্টা করবে। হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ। আই এম অলওয়েজ অলওয়েজ দেয়ার ফর ইউ। অ্যান্ড যদি কমেন্টে বলতে সমস্যা হয়, আমাকে জাস্ট ইনবক্স করবেন, নো প্রবলেম, আই উইল বি দেয়ার। ঠিক আছে? হয়তো রিপ্লাই দিতে যদি একটু লেট হয়, ব্যস্ততার কারণে, আমি জব করি। সো ব্যস্ততার কারণে রিপ্লাই দিতে লেট হইলেও আমি রিপ্লাই দিব, এমন না যে রিপ্লাই দিব না। আর আমি নট আ সেলিব্রিটি, আই এম ওয়ান অফ ইউ, ওয়ান অফ ওয়ান অফ যাই হোক। তো আহ, সেই ক্ষেত্রে আপনারা ইয়ে করবেন। আর মেহেদির সাথে অনেক আলোচনা হয় আমার, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, and খুবই গঠনমূলক আলোচনা হয়, সমালোচনা হয়, গঠনমূলক হয় সব। ঠিক আছে? আমরা আসলে হুদাই কথাবার্তা বলি না। তো আরেকটা বিষয় হচ্ছে আমেরিকান কালচার অ্যান্ড এভরিথিং, অনেক কিছুই ব্যাপার স্যাপার হয়তো আপনাদের কাছে ধোঁয়াশা, হয়তো মিথ, যেটা জানেন সেটা সত্যি না। হয়তো কোনো একটা মিসকনসেপশন আছে। আছে, কিন্তু অনেক ধরনের কথাবার্তা চলে আসছে, উঠে আসছে। আর আমার কাছে মনে হচ্ছে যে অনেক ইনফরমেশন এই পডকাস্টে আছে, যদি আপনারা নিতে পারেন। ঠিক আছে? নেওয়ার মতো অনেক কিছু আছে। আর অনেক কিছু আছে যেটা আমি কখনো শুনি নাই, যে ইনফরমেশনটা কেউ কখনো দেয় নাই। সো সেই ক্ষেত্রে আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন, অনেক কিছুই কাজে লাগাতে পারবেন। অ্যান্ড ডু সাপোর্ট আস। ঠিক আছে? হয়তো এই ইনফরমেশনটা আপনার কাছে অনেক উপকৃত নাও হইতে পারে, আপনার অত বেশি দরকার নাও হইতে পারে, কিন্তু অন্য একজনের অনেক দরকার হইতে পারে। যেই ছেলেটা হচ্ছে একটু ট্রাই করতেছে বাইরে স্টাডি করার, যেই ছেলেটা একটু ট্রাই করতেছে আইএলটিএস একটু ভালো করার, যে ছেলেটা একটু ট্রাই করতেছে একটু স্কিল ডেভেলপমেন্ট করার, সো কেরিয়ারে কিছু একটা ভালো করার, so, তার ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? সো এমন যদি কেউ থেকে থাকে, তাকে একটা মেনশন দিয়ে দিলেন অথবা তার কাছে শেয়ার করে দিলেন, প্রবলেম নাই, মানে একটা শেয়ারই তো। ঠিক আছে?
আর অবশ্যই আমরা ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করব, ভালো ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর এই যে ইমপ্রুভমেন্টের কথা যেটা বললো, ভুল ত্রুটি আছে, আমরা জাস্ট শুরু করেছি, ইনশাল্লাহ লং ওয়ে টু গো। তো আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। অ্যান্ড স্কিলা পডকাস্ট আপাতত মিস্টার বাশার মোল্লাতে যাবে, সজীব মেহেদিতে যাবে, কোলাবোরেশনে আসবে আর কি। সো একটা প্লেলিস্ট আসবে। পরবর্তীতে আপনারা যদি সাপোর্ট দেন, আপনারা যদি পাশে থাকেন, তখন হচ্ছে কি আমাদের এটা আমরা আরও আলাদাভাবে করব, আলাদাভাবে কিছু একটা করার চেষ্টা করব, আরও ইমপ্রুভমেন্ট হবে। আহ, তখন এটা দেখা যাবে, সমস্যা নেই। তো এখন আপাতত মিস্টার বাশার মোল্লাতে থাকেন, ফলো করে রাখেন, সজীব মেহেদি ফলো করে রাখেন। মেহেদি মাঝে মাঝে অনেক ভালো ভালো কন্টেন্ট করে, ফটোগ্রাফি করে, আহ, যেটা ওর অনেক ইয়ে আছে, মানে ট্যালেন্ট আছে, যেটা আপনি জানেন না, আমি জানি, যেহেতু হি ইজ মাই ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। অনেক আগে থেকেই আমরা একই বেডেই ছিলাম, একই রুমেই ছিলাম, রুমমেট। তো সব কিছুই আর কি। সো আস্তে আস্তে আমরা শেয়ার করব। দেখা গেছে আজকে দেখেন একটা পডকাস্টের ভিতরে কিন্তু মানে সব বলে ফেলা যায়, কিন্তু এই যে আমরা জাস্ট আইএলস আর এমবেসি নিয়েই 1.5 ঘন্টা শেষ করে ফেলছি, ঠিক আছে। সো অনেক ইনফরমেশন বেরিয়ে আসছে। সো পাশে থাকেন, আমাদের পাশে থাকেন। আমরা হয়তো ভ্যালু দেওয়ার চেষ্টা করব আর কি, হয়তো না, অনেক ভ্যালু দেওয়ার চেষ্টা করব। আর হয়তো আপনি উপকৃত হইতে পারেন। সো ধন্যবাদ। আজকে হয়তো এই পর্যন্তই। মেহেদি কি কিছু বলবে? না, আজকে এই পর্যন্তই থাক। আর আমি আসলে চেষ্টা করতেছি যে, যেহেতু আমি কম্পিউটার এবং টেকনোলজি দিয়ে পড়াশোনা করতেছি, আমি আমি চেষ্টা করতেছি যে যারা এইচএসসি লেভেলে টেকনোলজি বা কম্পিউটার নিয়ে আগ্রহী আছে তাদের জন্য কিছু কন্টেন্ট দেওয়ার জন্য। কিন্তু আসলে আমার সবকিছু করার পরে আর হচ্ছে এনার্জি থাকে না। যদিও ভিডিও শুট করতে পারি, কিন্তু ভিডিও শুট করার পরে ওইটাকে এডিট করা করে আপলোড দেওয়ার মতো সময় আসলে নাই। আবার এটা যেহেতু জাস্ট অনেক ডায়াগ্রাম থাকবে ওই ওই মানে আমার ভিডিওতে, মানে টেকনিক্যাল ডায়াগ্রাম, ওইগুলা মানে ডেমনস্ট্রেট করা অন্য কারোর পক্ষে সম্ভব না। আহ, ওটা ওটা আমারই করতে হয় যে সময়টা তোকে যেহেতু, দিতে হবে, ঠিক আছে, অন্য কেউ হ্যাঁ, করুক না সময়টা করুক, সময়টা সময়টা দিতে হবে ঠিকই। না, হ্যাঁ, সময়টা হয়তো মানে আমার দিতে হয়, তবে আমি এটা করব। তবে আমি এটা করার চেষ্টা আছে। আমি একটু স্ট্রেসের মানে প্রেসারে আছি এই সেমিস্টার। নেক্সট সেমিস্টার যদি পারি তাহলে শুরু করব। আর এই সামারে আমি কিছু কিছু দেওয়ার চেষ্টা করব, একটা দুইটা আস্তে আস্তে শুরু করার, মানে এক্সপেরিমেন্টটা শুরু করার, আর রেগুলার হওয়ার একটু চেষ্টা করব। তো সবাই যদি সাথে থাকেন আপনারা দেখবেন। তো সেই অ্যান্ড আশা লিঙ্ক ইন দ্য করতেছি আর কি। কমেন্ট, ঠিক আছে। লিঙ্কও থাকবে, হয়তো কোলাবোরেশন যাবে। যদি ইউটিউবে দেখেন তাহলে হচ্ছে লিঙ্ক থাকবে, আর ফেসবুকে দেখলে কোলাবোরেশন থাকবে। সো ভিজিট করেন। আর যদি আপনি মেহেদির প্রোফাইল থেকে ভিজিট করেন, আমার দিকে একটু তাকায়েন ভাই। মানে একটু গ্রো করি ইনশাল্লাহ, তারপরে অনেক ভালো কিছু হবে। আমার অনেক প্ল্যান আছে, আমাদের অনেক প্ল্যান আছে। আর প্ল্যানটা হচ্ছে আপনাদেরকে নিয়ে। আপনাদেরকে ছাড়া আসলে আগানো পসিবল না, কোনোভাবেই না। আর সবাই মিলে যদি কিছু একটা করি, খুব ভালো কিছু হবে। আর আমি একা একা করতে গেলে কি। আচ্ছা, আরেকটা হচ্ছে স্কিলা পডকাস্টের ফিউচার প্ল্যানটা আমরা বলি। অলরেডি আমি বলে দিছি, অ্যানাউন্স করে দিছি অ্যানাউন্সের সময়। তো আবারও বলছি, আমি যেহেতু ফ্রিল্যান্সিং সাইডে আছি, আহ, এই সেক্টর থেকে অনেক কিছু শিখছি, অ্যান্ড অনেক কিছু শিখার আছে। অ্যান্ড এই সেক্টরে ভালো একটা নেটওয়ার্ক আছে আমার। সো ওই নেটওয়ার্কটা কাজে লাগে কিভাবে আসলে কি করা যায়, ঠিক আছে। তো আমার মেইন উদ্দেশ্য হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ঠিক আছে। সো ফ্রিল্যান্সিং সেক্টরে অনেককেই হচ্ছে আমরা স্কিল আপ পডকাস্টে আনবো। এনে হচ্ছে তাদের কাছ থেকে এই যে প্রসেসিংগুলো কিভাবে কি করা লাগে, ঠিক আছে, সব কিছু জানবো, আলোচনা করব। সো এই আলোচনা থেকে অনেক ইনফরমেশন বেরিয়ে আসবে, অনেক ওয়ে বেরিয়ে আসবে, যেই ওয়েতে চললে হয়তো আমাদের জন্য খুবই ভালো হবে। সো
সব কিছু নিয়ে আগাবো। সামনে আরও কিছু দেখবেন। সো পাশে থাকেন, ফলো দিয়ে রাখেন। আর যদি ভালো লাগে, আহ, বললাম তো, লাইক দিয়ে রাখেন। আর কমেন্ট করবেন, যেমনই হয়, ভালো হোক খারাপ হোক, কমেন্ট করবেন। উইল ট্রাই টু ইমপ্রুভ। ভালো থাকবেন। আর কিছু বললাম না, মেহেদিও বলার দরকার নেই। অনেক বলে ফেলছি আমরা। সো ভালো থাকবেন আর পাশে থাকেন। আবার দেখা হবে কোনো এক পডকাস্টে। আসসালামু আলাইকুম।